ওরা তো জানে না, এসব শুধু ওরাই জানে এমন নয়। মাসকে মাস নগ্ন শরীর নিয়ে ঘুরে বেরিয়ে প্রথম স্থান অধিকার করার রেকর্ড আনাসের আছে। গোপী আবার প্রশ্ন ছুড়ে, পুলিশকে মেরেছিলি কেন? সে অন্যায়ভাবে আমার ভাইকে আঘাত করেছিল। প্রশিক্ষণ নিস কোথায়? বলবো না। সপাটে আবার চাবুকের বাড়ি পড়ে। বল, কোথায় তোদের আস্তানা? আনাস নীরব। সপাত সপাত করে আরও 3টে বাড়ি পড়ে আনাসের পিঠে। পুরো পিঠ রক্তাক্ত হয়ে যায়। যন্ত্রণার তীব্রতায় ভেতর থেকে কঠিন চিৎকার আসে। আনাস সাবধানে গিলে ফেলে সে আওয়াজ, তবুও জবাব দেয় না। আনাসের এই নীরবতায় অপমানিত হয় গোপী। ধৈর্যের বাঁধ ভেঙে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে আনাসের চারপাশে ঘুরতে থাকে আর বলতে থাকে, বল, কে তোদেরকে সাহায্য করে? কোথায় তোদের আস্তানা? বল। আনাস নীরব। পিঠ চুয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে মেঝেতে। এতক্ষণ ইন্সপেক্টর রাসেল পাশে দাঁড়িয়েছিল, কিছুই বলেনি, কোনো ভূমিকা রাখেনি। এখন আনাসের সামনে এসে বজ্রকণ্ঠে বলে, হয় আমাদের সব প্রশ্নের উত্তর সুন্দর করে দেবে, নয়তো এর চেয়ে কঠিন যন্ত্রণা অপেক্ষা করছে তোমার জন্য। মরবে না তুমি, কিন্তু মৃত্যুর চেয়েও কঠিন যন্ত্রণা ভোগ করবে, বুঝেছ? এবার সিদ্ধান্ত তোমার। আমরা আবার কাল আসব, ততক্ষণ তোমাকে সুযোগ দেওয়া হলো ভাবার। গোপীর দিকে তাকিয়ে বলে, আসুন, ওকে ভাবার সময় দেওয়া দরকার। গোপীর ভঙ্গিমায় বোঝা যায় রাসেলের এমন কথায় সে সন্তুষ্ট হতে পারছে না, আবার নিষেধও করতে পারছে না। অগত্যা যাওয়ার জন্য পা বাড়িয়ে পেছন ফিরে আবার চাবুকওয়ালাকে বলে, মারতে থাকো যতক্ষণ না তুমি ক্লান্ত হচ্ছ। কোনো খাবার দেবে না। কাল ওর ভাবনা শুনে সিদ্ধান্ত নেব কোনো খাবার ও পাবে কিনা। ওরা বেরিয়ে যাবার পর চাবুকওয়ালা যুবক চাবুক খোলাতে শুরু করে, কিন্তু পরিবর্তনটা আনাস স্পষ্ট টের পায়। দেওয়ালের সাথে জোরে বাড়ি দিয়ে আনাসের পিঠের নামে মাত্র ছোঁয়াচ্ছে চাবুক, ফলে বাইরে থেকে জোরে আওয়াজ শোনালেও আনাস তেমন আঘাত পাচ্ছে না। দীর্ঘ সময় এভাবে চলার পর পেছন থেকে যুবকটা হঠাৎ আনাসকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে চেয়ার সহ সশব্দে পড়ে যায় ও। যুবকটা এবার হালকা ওর দিকে ঝুঁকে দ্রুত পায়ে বেরিয়ে যায়। মিনিট খানেক পরেই আনাস পুরো ব্যাপারটা বুঝতে পারে। হাসি খেলে যায় ঠোঁটে। জীবনে একবার হলেও কালেমা পড়েছে বলেই হয়তো আরেক মুসলিমের প্রতি এতটুকু টান ছিল ওদের। ইন্সপেক্টর রাসেল কৌশলে আজ ওকে বাঁচিয়েছে, নয়তো গোপীর ইচ্ছে ছিল হিংস্র খেলায় মাতবে আনাসকে নিয়ে। আর এই যে চাবুকওয়ালা যুবক ইচ্ছে করে ওকে আঘাত দেয়নি, যতক্ষণ ওদের সামনে ছিল দায়িত্ব পালন করেছে, তারপর নিজের সাধ্য যতটুকু ছিল সাহায্য করেছে। আনাসের মাথায় এই বুদ্ধি আসেনি, কিন্তু সে আনাসকে ফেলে দিয়েছে, যাতে সবাই বুঝে জ্ঞান হারিয়ে পড়ে গেছে ও। এদিকে বাবা মাকে নিয়ে ঢাকার পথ ধরে হাসান। ঢাকায় থাকে সবাই, কিন্তু মাঝে মধ্যে বেশ আয়োজন করেই সবাই গ্রামের পথ ধরে। বেশ কিছুদিন থেকে আবার চলে আসে। এবারের গল্প ভিন্ন ছিল। মুসাফার সাথে অমন দুর্ব্যবহার আর একা ঢাকায় চলে আসা। ওকে খোঁজার জন্য পাঠিয়ে দেওয়া হয় হাসানকে। বাবা মা থেকে যায় গ্রামে, তাই তাদের নিয়ে আসার জন্য আবার হাসানকে গ্রামের পথ ধরতে হয়। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছিল হাসানের, তাই পত্রিকার হকারের কাছ থেকে একটা পত্রিকা কিনে উল্টে পাল্টে পড়ছিল হাসান। হঠাৎ একটা ছবিতে দৃষ্টি আটকে যায় হাসানের। বিস্ময়ে হতবাক হয়ে যায় ও। একটা টেবিলে একগাদা অস্ত্র সাজিয়ে রাখা আর সামনে দাঁড়ানো আনাস। শিরোনাম দেওয়া, বিপুল পরিমাণ অস্ত্র, জিহাদি বই ও সন্ত্রাসী লিফলেট সহ নিজ বাসায় আটক এক যুবক। শিরোনাম পড়তেই কেমন অবশ হয়ে এলো হাসানের শরীর। আনাসকে সে মনের অজান্তেই এতদিন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল। মন থেকে চাইতো অনেক দূরে চলে যাক আনাস, যতদূর গেলে ওর মুসাফার বা ওদের সন্তানের কখনো মুখোমুখি হবে না। কিন্তু এমন কিছু ঘটুক তাও আশা করেনি। অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে যায় হাসানের মন। মুসাফা বিষণ্ণ মনে ওদের সামনে খাবার বেড়ে দেয়। হাসান খেয়াল করে ওর পুরোটা জুড়েই কেমন ভেঙে পড়া ভাব, চেহারা মলিন, প্রয়োজন ছাড়া কথাও বলছে না। কয়েকবারই জিজ্ঞেস করেছে শরীর খারাপ কিনা। মুসাফা জানিয়েছে কিচ্ছু হয়নি। হাসানও আর ঘাটায়নি। হাসানের মা স্বামীর পাশ ঘেঁষে বসেন, ফিসফিসিয়ে বলেন, কিছু বুঝছেন হাসানের বাপ? না, কি বুঝবো? আরে হাসান আর বউয়ের ব্যাপারে? না, ওরা যখন বলেনি তাহলে আর ওদের মধ্যে ঘাটানোর দরকার নেই। স্বামী স্ত্রী নিজেদের মধ্যের ব্যাপার, নিজেরা মিটিয়ে নিয়েছে, এটাই ভালো। আরে সেসব না। তাহলে? বউ মনে হয় পোয়াতি। খুশিতে জলজল করে ওঠে বৃদ্ধের চেহারা। কি কেউ হাসানের মা? সত্যি? হয়, তাই তো মনে হয়। সুযোগ করে বউর কাছে শুনবো। আল্লাহ যেন সত্যি করেন। আল্লাহ, এবার একটা বংশের প্রদীপ দিও। হাসানের মা খুশিতে আমিন আমিন বলে ওঠেন। এদিকে হোস্টেলে ফিরে ব্যাগ ছুঁড়ে মারে মাহাত। ক্লান্ত পায়ে খাটের উপরে বসে দুই হাতে মাথার চুল চেপে ধরে। এত ক্লান্তি কষ্ট আর সহ্য হচ্ছে না ওর। ফারিস রুমে নেই। মোবাইল বের করে একটা নাম্বারে বারবার কল করে, কিন্তু সেই একই সুরেলা কণ্ঠী নারী বলেই চলেছে,
আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি করবে মাহাত খুঁজে পায় না। ফারিস থাকলে কিছু একটা করত, কিন্তু এই মুহূর্তে কোথায় আছে তাই বা কে খুঁজবে? সেসব চিন্তা বাদ দিয়ে নিচে নামে ও পরিচিত চায়ের দোকানে গিয়ে সিগারেট খোঁজে। ফারিস অনেক সেধেছে, মাহাত তবুও দূরে থাকার চেষ্টা করত, কিন্তু আজ মনে হচ্ছে এসব ছাইপাশ খেতেই হবে। বারবার চোখের ওপর মুসাফার ব্যথাতুর চেহারা ভাসছে। আসার সময় আপু কেমন ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিল, সেই দৃষ্টি কিভাবে ভুলবে মাহাত? সেই ঘৃণা কিভাবে দূর করবে? কিভাবে কিভাবে মাহাত জানে না। দুনিয়াতে এই একটা মানুষকে খুব ভালোবাসত, সে আপুর কাছে আজ ও সবচেয়ে খারাপ হয়ে গেছে। অথচ বোনের হাসি খুশি কেনার জন্যই কত কাঠকুর পুড়িয়ে কাজটি করেছিল। হলো উল্টোটা। রাস্তার পাশে আনমনে ধোঁয়া ভাবছিল আহাত। এর মাঝেই পকেটে মোবাইল কেঁপে ওঠে, হাতে নিয়ে ঈষৎ কেঁপে ওঠে। তখনও তাকিয়ে আছে নাম্বারটার দিকে। ডিলিট। ফাতিমার বিষণ্ণ মনে একটুখানি সান্ত্বনার পরশ পেতে পরিচিত নাম্বারে ডায়াল করে। একটু পরেই অপর পাশ থেকে অতি প্রিয় কণ্ঠস্বর ভেসে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মায়াবতী? না মাহাত সাহেব, না, আমি একদমই ভালো নেই। নিজেকে বহুত শাসিয়ে কথা বলার জন্য তৈরি করেছিল ফাতিমা। মনকে চোখ রাঙে নিষেধ করছিল, কাঁদা যাবে না কোনো মতে। লাগাম টেনে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে হবে। কিন্তু জীবনের এই অতি প্রিয় পুরুষের কাছে হেরে যায় ফাতিমা। মায়াবতী ডাক্তার শুনলেই কেমন করে যেন হয়ে ওঠে মন। সবচেয়ে আপন মনে হয়। নিজেকে সামলাতে পারে না, যেমন আগেও পারেনি। মাহাদ আঠার মতো লেগেছিল ওর পেছনে। কি স্কুল আর কি কলেজ, যেখানে যেত মাহাদ ওর পিছু পিছু। ফাতিমা বারংবার বলেছে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে সে কখনোই জড়াবে না, কিন্তু একটা বছর যখন এই প্রেমিক পুরুষকে বেকার হয়ে ওর পিছু ঘুরতে দেখল, মন আপনাতেই হেরে গেল। শয়তান বিজয় হয়ে গেল। তার ওপর সৎ মায়ের সেদিনের সেই আচরণ আর মলম হয়ে মাহাদের ভালোবাসা। কিন্তু সে জানত আসলে মাহাদের মনে কি চলছে। এই যে এতদিন ধরে একটা মেয়েকে পরখ করে তাকে মনে একেবারেই ধরেনি তাও কিন্তু না। প্রতিশোধের স্পৃহার সাথে মনের টানেও ফাতিমার পেছনে ছুটেছে মাহাদ। ফলাফলে একটা বছর ড্রপ দিয়েছে। ফেনীর অলিতে গলিতে ঘুরে রাতে ব্যাচেলর বাসায় রাত কাটাত। মাস শেষে বাসায় গিয়ে খরচ নিয়ে আসত। মাঝে মধ্যে সেমিস্টার ফি, সেশন ফি এসব বলে পকেটও ভারী করত। বাসায় এই খবর এখনও কেউ জানে না। কিভাবে সেসব সামলেছে সেটা মাহাদি জানে। এরপর আনাস ফিরে এলো। ফাতিমার বাসস্থান পরিবর্তন হলো। ফেনী ছেড়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে ওরা দুই ভাই বোন থাকতে শুরু করলো। অবশ্য এই একই বাসায় ওদের চাচাতো বোন ফারহিও থাকত। তার কারণে ফাতিমাকে মজিয়ে রাখা সহজ হয়েছে মাহাদের। অদ্ভুত কারণে ফারহি মাহাদকে খুব পছন্দ করে। মাহাদ মাঝে মধ্যে অন্য কিছুর গন্ধও পায়, ঠিক যেন ফাতিমাকে টপকে নিজেকে একটু বেশি মেলে ধরার চেষ্টা করে ফারহি। এটা সত্য, ফারহি ফাতিমার চেয়ে বেশি সুন্দরী, কিন্তু যোগ্যতা, গুণে ও শ্রেষ্ঠত্বে ফাতিমার তুলনা শুধু ফাতিমাই। ফোনের অপর পাশ থেকে মাহাদ তখনও ডেকে যাচ্ছে, ফাতিমা, এই ফাতিমা, কথা বলছো না কেন? কি হয়েছে? কাঁদছো কেন? যদিও মাহাদ সবটাই জানে, তবুও কি যেন লুকোনোর বৃথা চেষ্টা। ওরা 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 আমার ভাইয়াকে নিয়ে গেছে মাহাদ সাহেব, ওরা আমার ভাইয়াকে নিয়ে গেছে। কেমন আছে আমার ভাই? কোথায় আছে? আমার ভাইকে এনে দিন না দয়া করে। দিন না এনে। বাচ্চাদের মতো ফোঁপিয়ে কাঁদতে থাকে। এই চরম দুঃখের দিনে মাহাদকে একমাত্র আপন আর নির্ভর আশ্রয় মনে হতে থাকে ওর। ভুলে যায় বিধি নিষেধের দেওয়াল। অথচ দেওয়ালের ঠিক ওপারেই জন্মদাত্রী মা বসে আছেন, যার বুকে লুটিয়ে এখন কাঁদার কথা ছিল। একে অপরের সান্ত্বনার অবলম্বন হওয়ার কথা ছিল, কিন্তু নির্মম তিক্ত অতীত আর নিদারুণ অবহেলার গল্প সবকিছু পাল্টে দিয়েছে। সেখানে এখন বিশ্বাসের ঠাঁই নিয়েছে অপরিচিত এক পরপুরুষ। ফাতিমা সব খুলে বলে। মাহাদ নীরবে শোনে। ফাতিমার কান্না ওর কলিজা ভেদ করে যায়। ঠিক এক মুহূর্তে যেন মাহাদ ফাতিমার প্রেমে পড়ে যায়, যেই সেই প্রেম নয়, একদম মরণ প্রেম। ইচ্ছা করে এক ছুটে গিয়ে আনাসকে ছাড়িয়ে আনতে, আপুর মুখে হাসি ফোটাতে, ফাতিমার অশ্রু মুছে দিতে, সব বখাটেপনা ছেড়ে একদম ভালো ছেলে বনে যেতে, ছোট একটা সুখের নীড় রচনা করতে। মাহাদ আর ফাতিমার কিছুটা ভয় নিয়ে ফাতিমার কাছে আবদার করে একবার দেখা করার। একটাবার। ফাতিমা নাকচ করবে জেনেও বারবার আকুতি করেও। ফাতিমার সাথে ওর কখনো প্রেম হয়নি, কিংবা জমিয়ে একটা সম্পর্ক সৃষ্টি করা হয়নি। প্রতিশোধের প্রবল স্পৃহায় মাহাদ ঘুরছিল ফাতিমার পিছে। তখন বেহায় মনও একটু দুর্বল হতে শুরু করে, কিন্তু সেটা প্রতিশোধের উপরে স্থান নিতে পারেনি। আর আজ যখন হৃদয়ের পুরোটা বিদ্রোহ করে বসল ফাতিমার পক্ষে, ঠিক তার আগেই মাহাদ যা ঘটনার ঘটিয়ে ফেলেছে। এতদিন ফাতিমা ঠিকমতো কথাও বলতো না, নেহাত মাহাদের হাত এড়াতে পারত না, কিংবা
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেত যখন, তখন 2-1 কল ধরত। ভীষণ দুঃখে মেয়েটা বাসায় একাই থাকতো বেশিরভাগ সময়। প্রবল মন খারাপে তাই মাহাদের ভাগ্য খুলে যেত। আর আজ অনর্গল কথা বলে যাচ্ছে, এটাও জানিয়েছে তার জন্মদাত্রী মা এসেছে বাসায়। মায়াবতী রে, আমার একটা আবদার রাখো না, একটাবার আমার কাছে এসো, শুধু কয়েকটা মিনিট, আমি তোমার ভাইকে ফিরিয়ে আনবো, যেভাবেই হোক, তুমি একটু এসো না। আনাসের কথা শুনে ফাতিমার মন নরম হয়। এই প্রথম মাহাদের কথা রাখে, জানতে চায় কখন কোথায় আসবে। মাহাদ জানায় আসরের পরে নিজের বাসার নিচে থাকতে, আর নিজে মনে মনে আওড়ায়, মায়াবতী, এই সময় তোমার চোখ যেন কিছু না দেখে, কান যেন কিছু না শুনে, হৃদয় যেন কিছু না বোঝে, একবার তুমি শুধু আমার হয়ে যাও। এরপর মাহাদ ব্যস্ত হয়ে ছুটে একজনের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে ফারিসকে সাথে করে ছুটে ছোট চাচা সাব্বিরের কাছে, তাকে বগল দাবা করে এবার আসে কল্যাণপুরে। ফাতিমার বাসার আশেপাশে কাঙ্ক্ষিত অফিসটি খুঁজে পেয়ে এবার এসে দাঁড়ায় ফাতিমার বাসার নিচে। তখন আসরের আজান হচ্ছে চারদিকে। মিনিট 10 পরেই আপাদমস্তক কালো বোরকায় ঢেকে জড়তা জড়ানো লজ্জিত পায়ে ফারহির হাত ধরে নিচে নেমে এলো। ফারহি নিজের বাবা মায়ের বাসায় ছিল। আনাসের খবর শুনে একটু আগেই এসেছে ফাতিমার কাছে। ফাতিমার হৃদয়ে একটু স্বস্তি আসে, নয়তো সে ভেবেই পাচ্ছিল না কিভাবে কি করবে, কেন সে মাহাদের কথা রাজি হয়েছে। তখন তো উচিত অনুচিত কিছু মাথায় আসেনি। ফিজাকে কিছু বলতে গিয়েও বলেনি ফাতেমা। বের হওয়ার সময় ফিজা ধরেছিল, কোথায় যাও? ফারহি সামলেছে, বলেছে একটু ঘুরে আসছে, কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। ফিজা আর আটকাননি। মাহাদ ওদের আসতে দেখে বুকের ধুকপুকানি টের পায়, হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। অথচ আগেও কত ওর পিছু পিছু ঘুরেছে, কখনো তো এমন হয়নি। আজ যেন বাতাসেও কিসের ঘ্রাণ, মাটিতেও লজ্জা, পরিচিত সবকিছুতেই আলাদা অনুভূতির হাতছানি। ফারহি পর্দা করে না, সালোয়ার কামিজ আর কোনো রকমে মাথায় জড়ানো ওড়না। ফাতিমাকে চিনতে তাই ফারিস বা ছোট চাচার সমস্যা হয় না। ফারহির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। ফাতিমার হাত আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, এই চল, ওদের পাত্তা দেব না, না দেখার ভান করে আমরা একটা দোকানে চলে যাই, দেখি মাহাদ ভাই তোকে দেখে কি করে। ফাতিমার অনুভূতির আতিশয্যে কেমন জমে যাওয়ার মতো অবস্থা। রোবট রোবট লাগে, কিছু বলার জন্য গলা থেকে আওয়াজ বের হয় না, শুধু শক্ত করে চেপে ধরে ফারহির হাত। গ্যারেজ পেরিয়ে রাস্তা ধরে সোজা হাঁটতে শুরু করে ওরা। পেছনে 3 জোড়া চোখ অবাক তাকিয়ে থাকে। সামনে ফার্মেসি দেখে তাতে ঢুকে পড়ে ফারহি, পেছনে ফাতিমা। দোকানদার প্রশ্ন করে, কি লাগবে? ফারহি আর ফাতিমা একে অপরের মুখ চাওয়াচাই করে। তখনই পেছন থেকে গমগমে কণ্ঠস্বর ভেসে আসে, রাস্তা ভোলার ওষুধ লাগবে ভাই? সে আবার কি ওষুধ? প্রিয় মানুষকে না চেনার ওষুধ? কি কইতেছেন ভাই? কিছুই তো বুঝতেছি না। ওষুধের নাম কোন? 1 পাতা না পাতেন ভাই, বলা যায় না, কারো হয়তো ভয়ের চোটে জ্বর আসতে পারে। সব মিলিয়ে ওদের দিকে ঘুরে দাঁড়ায় মাহাদ। আজ কালো পাঞ্জাবি পায়জামা পরেছে, মাথায় বুগিস টুপি, সুখী সুখী চেহারা। তা শালিকা কেমন আছো? ফাতিমাকে স্পষ্ট এড়িয়ে যায়। চটপটে ফারহির সাথে সাথে জবাব দেয়, আপনি কেমন আছেন দুলা ভাই? আছে তো ভালোই, তা তোমার প্রতিবেশীরা ভালো আছে তো? বোবা টোবা হয়ে যায়নি তো? প্রচ্ছন্ন ইঙ্গিত। হাসে ফারহি, কিন্তু বোরকার আড়ালে ফাতিমার গা জ্বলে যায়। ফার্মেসিতে দাঁড়িয়ে ডেট করবেন নাকি? তখন ফারিস আর ছোট চাচা আসেন। ছোট চাচা বয়সে মধ্যবয়স পার করলেও মনে মনে তারুণ্য ধরে রেখেছেন। এসে হাসি মুখে আম্মাজানদের খোঁজ খবর নিয়ে সবাইকে নিয়ে হাঁটা ধরেন। এটা আর ফাতিহা মাহাদের গোপন অভিসার থাকে না। মনে হয় বাবা বা চাচা কেউ ছেলেমেয়েদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন। অফিস কক্ষে ঢুকেই ফারহির প্রশ্ন, এখানে কেন চাচা? পরবর্তী কার্যক্রম খুব দ্রুত এগোয়। পরের দিন ওদের আসার কথা থাকলেও ওরা ফিরে এলো কয়েক ঘন্টা পরে। আনাস দিন রাতের পার্থক্য বুঝতে পারে না, তবে বুঝে এখন হয়তো রাত। এসে তোড়জোড় করে আনাসকে কাপড় পরিয়ে চোখ আর হাত বেঁধে দেয়। আনাস নামাজ পড়ার সুযোগ চায়। গোপী খিচড়ে গালি কষেন, কোনো সুযোগ দেওয়া হবে না। গাড়িতে বসানোর পরেই আনাস টের পায় পিঠের যন্ত্রণা, শরীর কাঁপিয়ে জ্বর আসতে চায়, পিপাসায় গলক চৌচির। সূরা ইখলাস কয়েকবার পাঠ করে চোখ গিলে। এভাবেই তৃষ্ণার কষ্ট ভুলে থাকা যায়। গন্তব্য পাল্টাতে দেখে আনাসের মন খারাপ লাগে। আরও কয়েক ঘন্টা এখানে থাকতে পারলে কাজ হয়ে যেত, কিন্তু এই গোপীচন্দ্র মারাত্মক ধূর্ত মনে হচ্ছে। সে বিপদ আজ করে ফেলেছে। তবে স্বস্তির কথা হলো এখনও স্যান্ডেলটা ওর পায়েই আছে। এদিকে হাসান ব্যবসায় পূর্ণ মনোযোগী হয়েছে। পেছনের দিনগুলোতে মনের টানা পড়েন আর বেড়ানোতে বেশ লস হয়েছে। এখন দিনরাত ছুটে সেসব পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাসায় থাকা হয় কম। বাসায় এলেও মুসাফার আগের স্বতঃস্ফূর্ত আপ্যায়ন পায় না। কেমন যেন দায়সারা যতটুকু করতে হবে ঠিক ততটুকু করেই গুটিয়ে যায়। বাকি সময় সারাকে নিয়ে ব্যস্ত থাকে। সারাও যেন হুট করেই বড় হয়ে গেছে। গাল ভরে দাঁত উঠেছে, আধো আধো কথা শিখেছে। সারা বাসা জুড়ে হুটুপুটি করে বেড়ায়।
এক টুকরো প্রশান্তি ঘরের। দাদা দাদির বেশিরভাগ সময়টা ওকে নিয়ে কাটে। এক রাতে হাসান মুসাফাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছ থেকে কিছু এড়িয়ে যাচ্ছ? কি এড়াবো? সেটা তুমি জানো। একটা কথা বলা হয়নি, সারার সিবলিং আসছে। কি? লাফিয়ে ওঠে হাসান। এত বড় সংবাদ তুমি আমাকে জানাওনি? বড় সংবাদের কি হলো? মানে? কিছু না। মুসাফা বোজান, কেন এমন বিষণ্ণ হয়ে থাকো তুমি? আমার ভালো লাগে না। আগের মতো নেই কেন তুমি? ঠিক আছি। আচ্ছা শোনো না, এবার কি সারার ভাই আসবে না বোন আসবে? আমি কি জানি। আরে প্রস্তুতি নিতে হবে না। সন্তান আসবে, হাতি ঘোড়া বা কোনো কাহিনী না যে কামান দেখে প্রস্তুতি নিতে হবে। হাসান দমে যায়। কেন এমন হয়ে গেল তার বউটা? আগের ঘরের চেয়ে এখানের পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর। ইন্সপেক্টর রাসেল বা ওই যুবকের দেখা এখনো মেলেনি। 2 দিন হয়ে গেছে আনাসের এই জীবনের, কিন্তু যে আশায় ছিল আনাস তার দেখা মেলেনি। অবশ্য এখন সেই আশায় থাকা বোকামি হবে। পায়ের স্যান্ডেলের ভেতরে একটা ক্ষুদ্রাকৃতির জিপিএস চিপস ছিল। সোল্ট কেটে এত সুন্দর করে ভেতরে স্থাপন করে আবার সেলাই করা হয়েছিল যে কোনো অভিজ্ঞ গোয়েন্দার দৃষ্টিতেও আটকাবে না। এই ট্র্যাকারের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য যা ছিল তা হলো অন্য কোনো ডিভাইস একে শনাক্ত করতে পারবে না। এজন্যই এতবার চেকিংয়েও সেটা ধরা পড়েনি। তবে এই সুতো জিনানদের হাতে ছিল। আনাসের অবস্থান ওদের খুব দ্রুতই শনাক্ত করে ফেলার কথা। আগের সে স্থানে থাকলে আনাস হয়তো এতক্ষণে ফেরারি হয়ে যেত। গোপীচন্দ্র অতিশয় ধূর্ত লোক। সবসময় সিভিল ড্রেসে আসে বলেই আনাস এখনও তার অবস্থান পদবি চিহ্নিত করতে পারছে না। সে অনুমান করছে এমন কিছু, কিন্তু পাচ্ছে না কিছুই। আসার পথে আনাসের পরনের সব পাল্টে দিয়েছে। মাঝপথে পায়ের জুতো জোড়াও জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছে। ঘাবড়ায়নি আনাস। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী যাদের হৃদয়ের মূল রসদ, পার্থিব জিনিস বা উপায় লাভে তাদের যেমন নিশ্চিন্ত হওয়া মানায় না, ঠিক তেমনি উপায় হারিয়ে গেলে চিন্তিত হওয়া মানায় না। নিজেদের চেষ্টা সর্বোচ্চ করার পর আল্লাহর হাতে বাকিটা। তিনি যা ফয়সালা করবেন তাতেই সর্বোচ্চ কল্যাণ। আনাস বোঝে ও মানে। এই 2 দিন আনাসের জন্য সহজ ছিল না। বেদম প্রহার, চাবুকের আঘাতের পর আঘাত ও হরহামেশাই চলেছে। এরপর গোপীচন্দ্র বাম হাতের আঙুলের কয়েকটা নখও টেনে তুলে ফেলেছে প্লাস দিয়ে। চোখের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। চোখ ব্যথায় অনবরত পানি ছুটছে, কিন্তু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে দেয়নি। পাপড়ি ফেললে টেবিলের উপর বেঁধে রাখা হাতের উপর পড়েছে হাতুড়ির বাড়ি। এমন মধ্যযুগের অত্যাচারেই ওরা আনন্দ পায়। বন্দি চেঁচাবে, হাত জোর করে জীবন ভিক্ষা চাইবে, পেটের সব কথা উগরে দেবে, আর ওরা জোর উল্লাসে অত্যাচার করে যাবে এই চাওয়া। আনাস সেদিক থেকে ওদের মোটেই খুশি করেনি। একবারও চিৎকার করে জীবন ভিক্ষা চায়নি, ব্যথায় আর্তনাদ করেনি। যখন ভেতরে চিৎকার চেপে রাখতে পারেনি তখনই কেবল আল্লাহ আল্লাহ বলে ডেকেছে। হিন্দু গোপীর এই চিৎকারে হিংস্রতা বেড়েছে আরো। শরীরের শক্তি দিয়ে পিটিয়ে গালিগালাজ করেছে। বল, কে তোদের ইন্ধন দেয়? কই তোদের আস্তানা? আর কে কে আছে সাথে? আনাসের বরাবরের মতোই চুপচাপ থাকার কথা, তাই সে চুপ করে আছে। এত ধৈর্যশক্তি কোথায় পায় এই যুবকগুলো ভেবে হয়রান লাগে গোপীর। ওর হাতে এমন নির্যাতনের শিকার আনাসই প্রথম নয়। আরও বহু সম্ভাবনাময় যুবকের পত্তন ঘটেছে গোপীর হাতে। কয়েকজন তো মারাও গেছে। উপরে হিংস্রতা প্রকাশ করলেও ভেতরে ভীষণ হতবাক হয়। এরা বেশিরভাগই আসে গোয়েন্দা বিভাগের অতি তৎপরতার ভিত্তিতে। হয়তো কেউ ভার্সিটির টপ রেজাল্ট করা মহা সম্ভাবনাময় কেউ, কিন্তু নাস্তিকতার গল্পের পাঠক হতে অস্বীকার করেছে। চোয়ালে দাড়ি, নিয়মিত সালাত আদায় করার রেকর্ড আছে। তখনই সন্দেহের তীর ছোড়া হয়, হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সে। তারপর হুট করে একদিন নিখোঁজ হয়ে যায় সে। 2-4 দিন পরে বিপুল অস্ত্র বা মদ বা অন্য কিছু সামনে সহ ছবি প্রকাশ পায় গণমাধ্যমগুলোতে। এসবে জড়িত ছিল তারা, তাই আটক হয়েছে। অথবা আততায়ীর গুলিতে মারা গেছে, অথবা কেউ আসলেই সত্যের পক্ষে, তাদের ধর্ম অবমাননার বিরুদ্ধে লড়েছে। ব্যাস, তাকেও গোপন কক্ষের কিছু আপ্যায়ন পেতেই হবে। এদের কখনোই সরাসরি থানা বা কারাগারে নেওয়া হয়নি। আগে এমন গোপন কক্ষে এনে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তারপর সেই মামলা দেখিয়ে অন্ধকার কূপে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেউ তো আবার এখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তবুও রাজি হয়নি সত্যকে ছাড়তে, বিশ্বাসঘাতকতা করতে। এই বিশ্বাসটা বরাবরই প্রভাবিত করে গোপীকে। সেদিনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মহা ধৃষ্টতা দেখালো কিছু নাস্তিক যুবক। তার প্রতিবাদে রাজপথে নামলো লক্ষ কোটি আমজনতা। রাস্তায় নেমেছিল প্রতিটি মাদ্রাসার ছাত্র, ওস্তাদ সবাই। মিছিলে মিছিলে রাজপথ কাঁপছিল। প্রদীপ চন্দ্রের পুরো টিমের দায়িত্ব ছিল শৃঙ্খলা রক্ষার।
শান্তিপূর্ণ মিছিলে হামলার অনুমতি ছিল না, কিন্তু প্রদীপের সেটা সইল না। আচমকা লাঠিচার্জ শুরু করলো। একের পর এক আহত করতে শুরু করলো সাদা জুব্বা পাঞ্জাবি পরা তালেবে এলেমদের। ঠিক তখনই একটা পা উড়ে এলো। মানুষটা হাওয়ায় উড়ে যেন ঝড়ের গতিতে প্রদীপকে লাথি কষে আবার হাওয়া হয়ে গেল। তার পায়ের কেটসের আঘাতটা প্রদীপের ডান চোখে লেগেছিল। পরে শত চেষ্টা চিকিৎসা করেও আর রাখা যায়নি চোখটা। এখন প্রদীপ অন্ধ। সেই মানুষটাকে, সেই যুবককে হন্যে হয়ে খুঁজছে সরকার, কিন্তু সন্ধান মেলেনি। আজ যখন হাতের মুঠোয় পাওয়া গেল, তার দায়িত্ব গোপীর হাতে তুলে দেওয়া হলো। কারণ ভাগ্যক্রমে গোপীর ভগ্নিপতি প্রদীপ। আজ কাজটা সেই ভালো করতে পারবে। অমানসিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলেছে আনাস। গোপী খাবার আর চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার আদেশ দিয়ে চলে যায়। আনাসকে মারবে না ও, আনাসকে সর্বোচ্চ লাভ আদায়ের চেষ্টা করবে গোপী। এই যুবক সাধারণ না, অনেক কিছু লুকিয়ে আছে এর মধ্যে, বের করতেই হবে। এদিকে লাজরাঙা চেহারা আর বাম হাতের অনামিকায় বিশাল বড় একটা স্বর্ণের আংটি পরে ঘুরে বেড়াচ্ছে ফাতিমা। অকারণে হাসছে, বারবার আয়নার সামনে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখছে। কখনো আবার মুখ চেপে ধরে অঝোর কান্নায় ভেঙে পড়ছে। জীবনের সেরা সুখ আর কঠিন দুঃখটা পাগলাটে করে তুলেছে ওকে। ফারহি সব সময় আগলে রাখার চেষ্টা করছে। ফিজা বেগম অবাক হয়ে ওদের কাণ্ড দেখছেন। তার মনে হয় না ফাতিমা এমন কাজ করবে যা তিনি ধারণা করছেন। তাহলে করছে কি ওরা? ফাতিমা সুযোগ পেলে মোবাইলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ফারহিও খুব সন্তর্পণের সুযোগ করে দিচ্ছে। ফিজা কিছু বললে দ্রুত পাশ কাটায় ওরা। আগের মতো খারাপ ব্যবহার না করলেও নির্দিষ্ট দূরত্ব ফাতেমা সবসময় বজায় রাখছে। শান্ত স্নিগ্ধ ভোর। মুসাফা ফজরের সালাত আদায় করে রান্নাঘরে ঢুকে গেছে। হাসান নামাজ আনতে বাসায় ফিরে এদিক ওদিক থেকে হালকা মিষ্টি আওয়াজের তেলাওয়াত শুনতে পায়, সাথে টুংটাং শব্দের মিশেল। বড় ভালো লাগায় ছেয়ে যায় মন। আগে গিয়ে ঢোকে বাবা মায়ের রুমে। তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে নিঃশব্দে বিড়াল পায়ে মুসাফার পিছু গিয়ে দাঁড়ায়। মুসাফা তখন মগে মগে রং চা ঢালছে, আরেক পিরিচে সাজানো বিস্কুট। হাসান আলতো করে ওর শরীরে হাত রাখছে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি করছো বৌজান? আচমকা কারো উপস্থিতি টের পেয়ে কেঁপে ওঠে মুসাফা, যার ফলে হাতের পাতিল কেঁপে ছলাৎ করে খানিকটা গরম চা গিয়ে পড়ে মগ ধরা হাতে। হাসান বেয়াকুব বনে যায়। চিৎকার করে বলতে ইচ্ছে করে, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। সকাল সকাল এসেছিল বউয়ের সাথে একটু রোমান্টিকতা করবে, এখন কিনা সে হাত পুড়িয়ে বসে আছে। তাড়াতাড়ি হাত পানিতে চুবিয়ে রাখে। কাঁচা ডিম ফেটে কিছুক্ষণ ম্যাসাজ করে তারপর পরিষ্কার করে পেস্ট লাগিয়ে দেয়। চা পর্ব সমাধা করে হাসান নিচে সরে বলে, আজ একটু একজনের সাথে ঠান্ডা হাওয়া খেতে যেতে চাইছিলাম, সে কি যাবে? একটু পর নাস্তা বানাতে হবে। নাস্তা না হয় আজ হোটেল থেকে কিনে নিয়ে এলাম, সারা উঠে যাবে। আম্মা আব্বাকে বলেছি, ওনারা দেখে রাখবেন। অগত্যা নিষেধ করার কোনো পথ না পেয়ে তৈরি হয় মুসাফা। বাসার পাশে একটা ছোট্টখাটো পার্ক আছে। নিয়ম করে সকাল বিকাল সেখানে জগিং করতে আসে অনেকেই। বয়স্করা হাঁটতে গল্প করতে আসে। বসার বেঞ্চগুলো ভরে যায়, কিন্তু এত ভোরে কেউ আসেনি। অন্যদের আনাগোনা শুরু হওয়ার আগেই হাসান মুসাফা সেখানে যায়। দুজনে জুতা মোজা খুলে কিছুক্ষণ খালি পায়ে ঘাসের উপর হাঁটে। তারপর ক্লান্তি জেঁকে বসলে একটা বেঞ্চিতে বসে। দুজনে নীরব। অন্যদিন হলে মুসাফাই হাজারো গল্পের ফোঁয়ারা ছোটাতো, এটা ওটা সেটা বলে হাসানের কানের পোকা বের করে ফেলত। প্রথম প্রেমে পড়া আহ্লাদী কিশোরীর মতো আচরণে মেতে উঠত, কিন্তু আজ মুসাফা ভীষণ গম্ভীর, নীরব দূরত্ব বজায় রেখে চলছে। হাসান উসখুস করে কিছু বলতে চায়, কিন্তু নীরবতার দেওয়াল ভাঙতে পারে না। মুসাফা, একটা কথা জিজ্ঞেস করি? জি। আমার উপর অসন্তুষ্ট তুমি? কোনো কারণে মন খারাপ? না। একটা কথা রাখবে? বলুন। মাল আনার জন্য ইন্ডিয়া যেতে চেয়েছিলাম, সাথে তোমরাও চলো না? যাবে? আচ্ছা। বিনা বাক্য ব্যয় মুসাফা রাজি হয়ে যাবে ভাবেনি হাসান। ভীষণ উচ্ছ্বসিত হয় ও, জানতে চায় আজকের নাস্তায় কি খেতে চায়, কিন্তু মুসাফা বরাবরের মতো নির্লিপ্ত। ওদের ঘরে নতুন মেহমান আসছে। কত শত বায়নায় এখন হাসানের ব্যস্ত হওয়ার কথা ছিল, কিন্তু মুসাফার নির্লিপ্ততায় যেচেও দায়িত্ব বা ব্যস্ততা পাচ্ছে না। মুসাফার মনে খুশির জোয়ার বইছে। এমন মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে যাবে ভাবেনি। আনাস নেই। মুসাফার জন্যই আজ আনাস নিখোঁজ। কি নিদারুণ নির্যাতন নিপীড়ন বইতে হচ্ছে জানে না ও। বুকের ভেতর অপরাধ বোধে ভাঙচুর হচ্ছে। এই অপরাধ বোধ খানিক লোপ পাবে যদি কাজটা করতে পারে, আর সেজন্য ভারত যাওয়া প্রয়োজন। কিন্তু ভারত তো আর একটুখানি জায়গা না যে অপরিচিত কাউকে সহজে বের করতে পারবে। কিভাবে বের করবে তাকে? মুসাফার প্রাণ ভ্রমরা। এদিকে, আরে বেটা, তোর এত সুন্দর শালিকা আছে, আগে বলবি না? তাহলে কি করতি? আরে বেটা, একটু আলাপ সালাপ আর কি। গায়ের পাঞ্জাবি খুলে হ্যাঙ্গারে টানাতে টানাতে মাহাত মুচকি হাসে। আর কয়টা লাগবে রে তোর? এ জীবনে গার্লফ্রেন্ড কয়টা ধরেছিস আর ছেড়েছিস বলতে পারবি? গুনতো? সেঞ্চুরি তো করিনি, অত গুনার কি আছে?
ওসব বুঝি না, তুই লাইন ধরায় দে তোর শালির সাথে। আরে সেসব পরে, আগে আমাকে বুদ্ধি দে। কাজ তো সেরে ফেললাম ফাতিমাকে এই সেই বুঝ দিয়ে, এখন সব ঠিক করব কিভাবে? আপু তো আমার ওপর খুব মনোকষ্ট নিয়ে আছেন, নয়তো আপুই সাহায্য করত। এখন বাসায় কিভাবে জানাবো রে? ফারিস গালে হাত দিয়ে ভাবে কি বুদ্ধি দেবে ও। মাহাদ আরও গভীর ভাবনায় মত্ত। বাবা যদি জানে তার একমাত্র ছেলে গোপনে বিয়ে করে ফেলেছে, তাও আবার পাচ্ছে কিনা আনাসের বোন, তাহলে কি হবে? কখনোই বাবা সহজভাবে নেবেন না। বাবার জেদের কাছে আপুর জীবন তছনছ হয়েছিল, এবার মাহাদের সাথেও যদি একই কাজ করেন বাবা, মাহাদ কিভাবে মানবে? মনে পড়ে ফাতিমাকে অভয় দিয়ে কঠিন কণ্ঠে আওড়েছিল, ফাতিমা, এমন ঘোর বিপদে আমাদের একসাথে হওয়া প্রয়োজন, না হলে লড়তে পারবো না। আমরা আনাস ভাইকে ছাড়িয়ে আনব। আমাদের হৃদয় তো একে অপরকে চায়, তবে কেন এত দূরত্ব? এসো ঘুচিয়ে ফেলি সব দূরত্ব, সব বাধা ডিঙিয়ে ইজাব কবুলে বেঁধে ফেলি নিজেদের। এরপর ফাতিমা যখন আলহামদুলিল্লাহ কবুল করলাম বলেছিল, তখন মাহাদ তার সব ভুলে লাফিয়ে কোলে তুলে নিয়েছিল ফাতিমাকে। 1 সেকেন্ডে নামিয়ে ফেলেছিল, কিন্তু হাত দুটো আঁকড়ে রেখে বারবার বলেছিল, এই হাত আমি আর কখনো ছাড়ব না মায়াবতী, কখনো না। তাহলে বাবা মা যদি নাও মেনে নেন, কিভাবে কি করবে মাহাদ? চিন্তায় মাথা ভার হয়। আরও বেশি চিন্তা হয় এটা ভেবে যে ফাতিমা যদি জানে কারো বিশ্বাসঘাতকতায় আনাস এখন নিখোঁজ, আর সেই বিশ্বাসঘাতক অন্য কেউ নয়, এককালের প্রেমিকরূপী বর্তমান স্বামী মাহাদ। যদি ফাতিমা জেনে যায়, তবে হয়তো এই গোপন বিয়ে ভেঙে দিতে এক মুহূর্ত ভাববে না। তার আগেই পারিবারিকভাবে ফাতিমাকে জড়ানো প্রয়োজন। ফারিসকে চেপে ধরে মাহাদ, বুদ্ধিতে বুদ্ধিতে। এদিকে গোপী ক্লান্ত হয়ে বসে আছে। একবার মনে হয় এই ছেলে কিছুই বলবে না, এর পেছনে কষ্ট করে লাভ নেই, বরং মেরেই ফেলা যাক। আবার যখন বোন আর ভগ্নিপতির কথা মনে পড়ে, ঠিক তখনই অবাধ হিংস্রতা মাথায় চেপে বসে। এই ছেলের জন্যই তার ভগ্নিপতি আজ অন্ধ, বোনের জীবন দুর্বিষহ, এত সহজে ছাড়বে না গোপী। আনাস কিছুটা সুস্থ হয়ে ওঠার পরে গোপীর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিক মাত্রায় থাকা ওর জন্য নিষিদ্ধ। হয়তো গরমে সেদ্ধ করা হচ্ছে, নয়তো শীতে হাড় কাঁপিয়ে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও স্বাভাবিক করতে পারল না আনাসকে। সে অনর অটুট। গোপী ঠিক করে আজ রাতেই গোপন কক্ষ থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেবে ওকে, কিন্তু সে রাতেই ছক পাল্টে যায়। ঝনঝন শব্দ তুলে দুর্বার গতিতে ট্রেন এগিয়ে চলছে। জানলার পাশের সিটে মাথা এলিয়ে আজ শোয়া হয়ে আছে মুসাফা। সারা লাল টুকটুকে ফ্রক আর হিজাব পরে বাবার কোলে ঘাপটি মেরে বসে আছে। মাঝে মধ্যে আধো আধো বুলিতে অদ্ভুত সব প্রশ্ন করছে, আবার চোখ বড় বড় করে বাইরের দৃশ্য দেখছে। ওদেরকে দেখে গাছপালা, বাড়িঘর এসব এমন দৌড়ে পালাচ্ছে কেন? এটাই বুঝতে পারছে না সারা। যতই বোঝানো হোক, ওসব কিছু দৌড়াচ্ছে না, বরং আমাদেরকে নিয়ে ট্রেন দৌড়াচ্ছে। সেসব মানতে নারাজ সারা। একটু পরপরই সে আঙুল উঁচিয়ে দেখাচ্ছে, বাবা ওই পাতায় পাতায়। এটাও বুঝতে বেশ বেগ পেতে হয়েছে হাসানের। কোথায় পাতা? পাতা তো হাসান দেখেনি যে বলবে পাতায় কি। যতই বলুক, মা পাতা তো আমি দেখিনি, কই পাতা? সারা ততই জোর দিয়ে বলবে, বাবা ওই যে পাতায়। মুসাফা ওদের কথোপকথন শুনে বেশ কয়েক দফা মনে মনে হেসেছে, কিন্তু হাসান কোনোভাবেই বুঝতে পারছে না দেখে বলে, ও বলছে ওগুলো পালায়, পালানোকে পাতানো বলছে। এই কাণ্ড তাহলে? যাক বাবা, তোমার মেয়ের চাইনিজ ভাষা তুমিই ভালো বোঝো, আমি বুঝি না। দোভাষীর দায়িত্ব পালন করতে হবে তোমাকে, বলেই প্রাণ খোলা হাসে হাসান। মুসাফা এক নজর হাসানের চেহারার পানে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। অনেকদিন হাসান এভাবে হাসে না। জবে থেকে মুসাফা নিজেকে বিষণ্ণতার সিন্ধুকে আটকে ফেলেছে, হাসানও হাসি ছেড়েছে। কেমন যেন মায়া লেগে ওঠে মুসাফার। এই মানুষটার সব কিছুর কেন্দ্রবিন্দু এখন মুসাফা। মুসাফার মনে হয় ওকে ছাড়া বোধ হয় এক কদমও আগাতে পারবে না হাসান। এখনও কোথাও বের হতে গেলে লুঙ্গি আর গেঞ্জি গায়ে দিয়ে মুসাফার সামনে বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে হাসান। ও যখন রাগে দৃষ্টি মেলে বলে, বাহ, খাঁটি বাঙালি সেজে বেরোবেন নাকি? কি পরবো? তুমি তো বলনি, বের করে দাওনি। আমার শাড়ি ব্লাউজ পরেন। মুখ টিপে হাসে মুসাফা। সত্যিই পরে ফেলবো কিন্তু। এই না, আমি পাঞ্জাবি পায়জামা বের করে দিচ্ছি। মুসাফা তখন হাসানের দিকে না তাকালেও বুঝতে পারে ওর দিকে দুটো চোখ ভীষণ ভালোবাসা আর ভরসা নিয়ে তাকিয়ে আছে। বিয়ের পরে মুসাফা এসে দেখে কী সব পোশাকে ভরে আছে আলমারি, ওয়ার্ড্রব। হাফ প্যান্ট, শার্ট, গেঞ্জি, টি শার্ট, হাবিজাবি, ব্র্যান্ডের প্যান্ট, ছেঁড়াফাটা জিন্স। মাথায় হাত উঠে যায় মুসাফার। তারপর থেকে একটু একটু করে বুঝিয়ে সুঝিয়ে এই পর্যন্ত আনা। কিন্তু একটা বিপরীত প্রভাব পড়ে গেছে। হাসান এখন মুসাফাকে ছাড়া যেন এক পাও নড়তে পারে না। নিজের কাজ নিজে গুছিয়ে রাখা মানুষটা এখন সব কিছুতেই মুসাফার অপেক্ষা করে। মাঝে মধ্যে একটু অভিনয় করে বৌজানের ভালোবাসাটা বেশি পাবার জন্য। ভীষণ ব্যস্ততায় হুট করে চেয়ে বসবে। এই বউ, শোনো না বউ,
একটু আমার সাথে গল্প করবে? মুসাফা ভেবে পায় না বউটাকে কি এমন মহা অনুভূতি জড়িয়ে আছে। সে বউ, এটা তো জানা কথাই, 100 বার ডেকে কেন মনে করাতে হবে? বউটাকে প্রথমে এত ইতস্তত করতো, সাড়া দিতে চাইতো না, কিন্তু এখন অবস্থা হয়েছে এমন, হাসান যদি বউ না ডেকে কথা বলে তাহলে মনে হয় কি যেন অসম্পূর্ণ রয়ে গেছে। এই মুসাফার দোয়াটা কি যেন? এই গাড়িতে ওঠার দোয়াটা বলো না। এই বউ, আজ কোন পাঞ্জাবিটা পরবো? এই বউ, এটা কিভাবে, ওটা কেমনে? এই বউ, এসব কথাতেই নিত্য নৈমিত্তিক ডুবে থাকতে হয় মুসাফার। বিয়েটা হওয়ার পর থেকেই মুসাফা এখানেই পড়ে থেকেছিল। বাবার উপর ভীষণ কষ্টের পাহাড় বয়ে কখনো আর যেতে চায়নি বাবার বাড়ি, কখনো একান্তই এড়াতে না পারলে একবেলা একদিন থেকে চলে আসছে, যার ফলে সংসার স্বল্প সময়ের হলেও ওদের সবার জীবনে খুব মিশে গিয়েছে মুসাফা। ভাবনার গতি এবার উল্টো দিকে বয়। হাসান ব্যবসায়িক কাজে ভারতে যাচ্ছে, আগেও এমন বেশ কয়েকবার গেছে, কিন্তু কখনো মুসাফাকে সাথে যেতে বলেনি। মুসাফাও যেতে চায়নি। এবার মুসাফার বিষণ্ণতা দেখেই হয়তো কিংবা অনাগত মেহমানের কথা ভেবে নিজেই ধরে বেঁধে সারা আর মুসাফাকে নিয়ে সাথে করে যাচ্ছে। উদ্দেশ্য অনেকগুলো, নিজের কাজ করা, স্ত্রী সন্তান নিয়ে একটু ঘোরা, এখনকার চেকআপটাও এখানে সেরে ফেলা। কিন্তু মুসাফার উদ্দেশ্য একটাই, ওর প্রাণ ভ্রমণকে খুঁজে বের করা। যদিও এখনো পর্যন্ত মুসাফা জানে না এত বড় একটা দেশে কোনো রকম তথ্য ছাড়া সে কিভাবে একটা মানুষকে খুঁজে বের করবে, তাও একাকী। হাসানকে এই ব্যাপারে কিছু জানানো যাবে না। ভীষণ মাথা ধরে মুসাফার, তবুও হৃদয় কোণে কি যেন এক প্রশান্তি। মন বারবার বলছে আল্লাহর উপর ভরসা রাখো, একটা ব্যবস্থা হবে। এত বড় নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে যা তুমি কল্পনা করতে পারবে না। মনোযোগের লাগাম টেনে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেও তখনই কানে আসে বেনাপোল বর্ডার সামনে এখন চেকিং পর্ব চলছে। সবাইকে নিজ নিজ মালসামানা নিয়ে তৈরি হতে বলা হয়েছে। এদিকে গুনগুন শব্দ তুলে গান গাছে ফাতিমা, যে গানের আগা মাথার কোনো মিল নেই, শুধু মনের অনুভূতিতে যে শব্দ বাক্য মনে আসছে তাতে সুর টেনে টেনে মনের মাধুরী মেশাচ্ছে। হাত চালিয়ে সমানে কাজ করে যাচ্ছে। আজ ভার্সিটিতে যাবে বলেই খুব তাড়া ওর। সকালের নাস্তা ও দুপুরের খাবার একসাথে বানিয়ে ফেলবে। সবজি খিচুড়ি চুলা থেকে নামিয়ে এক চুলায় ভাত আর এক চুলায় মাছের মাথা ভাজতে শুরু করে। মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করবে, সাথে বেগুন পুড়িয়ে ভর্তা করবে। সকালের নাস্তায় খিচুড়ি খাবে সবাই, দুপুরে এই খাবার গরম করে খাবে। ফিজা বেগম প্রায়ই ঘোরেন, তিনি রান্না করতে চান, কিন্তু ফাতিমা জানিয়ে দিয়েছেন তার রান্না ফাতিমা খাবে না, রান্না ফাতিমাই করবে। তার মনে চাইলে খেতে পারে, সমস্যা নেই, আর নিজের রাত্রে মনে চাইলে নিজে রেঁধে নিজেই খাক, তারা কেউ খাবে না। ফারহি রান্না করতে পারে না, এজন্য চাপটুকু একা ফাতিমাই সামলায়। আজকের ভোরটা একটু বেশি সুন্দর যেন। ফজরের পরেই কল করেছিল মাহাত। ফাতিমার সংকোচ এখন অনেকটাই কেটে গেছে। মাহাদের সাথে দিল খোলা আলোচনায় মাতে প্রায়ই, তবে ফিজা বেগমের চোখ এড়িয়ে। ব্যাপারটা হয়ে গেছে বিবাহিতা হয়েও গোপন প্রেমের মজা পাচ্ছেও। ফিসফিসে কথা বলা, চাপা হাসি, স্ক্রিনে কল বা মেসেজ ভাসতে দেখলে লজ্জায় গাল দুটো অকারণে লাল হওয়া, বারবার আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা, চোখে কাজল টানা, এসব যেন নিত্য রুটিনে পরিণত হয়ে গেছে। হাতের আংটিটার ওপর কত শত চুমু এঁকেছে ফাতিমা নিজেও জানে না। এই এক জীবনে ফাতিমার জীবনের সবটুকু আলো নিয়ে যেন মাহাদ এসেছে। আনাসের পরে এই প্রথম কেউ ওকে এত গুরুত্ব দিচ্ছে। অসম্ভব ভালো লাগায় এখন ভরে থাকে ওর মন। ভাইয়ের জন্য যখনই মন খারাপ হয় তখনই মাহাদের সাথে কথা বলে, আশা সান্ত্বনা দিয়ে ওর মন ভালো করে দেয়। রান্না প্রায় শেষ পর্যায়ে। পুরানো বেগুনের খোসা ছাড়িয়ে পেঁয়াজ, মরিচ কুচি আর নুন তেল দিয়ে মাখিয়ে নেবে। এই মুহূর্তে কানে আসে মোবাইল বাজছে। ফাতিমা রান্নাঘর ছেড়ে রুমে যেতে যেতে কল কেটে যায়। অচেনা নম্বর, দিবে কি দিবে না ভাবতে ভাবতে আবার কল আসে। ফাতিমা রিসিভ করে কানে ঠেকায়। আসসালামু আলাইকুম, বোন ফাতিমা বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কিন্তু আপনি কে? পরিচয় দিতে অপারগতা প্রকাশ করছি, কিন্তু ঠিক চিনে নেবেন আশা করি। আচ্ছা, একটু বলুন তো, মিসেস মুসাফা কি আজ সপরিবারে ভিন্ন দেশে ভ্রমণে গেছে? জি, কিন্তু আপনি কে? কখন রওনা দিয়েছেন তারা বলতে পারবেন? ফাতিমার মনে পড়ে মাহাত ভোরে কল দিয়ে বলেছিল আপুদের ট্রেনে তুলে দিলাম এখন। হ্যাঁ, আজ ভোরেই। শুক্রিয়া। আরেকটি কথা জরুরি বলে মনে করছি। আগে বলুন আপনি কে? কর্কশ শোনায় ফাতিমার কণ্ঠ। দয়া করে আমার অপারগতা বুঝুন, বিনয় ঝরে কণ্ঠে। আচ্ছা বলুন। সেই মানুষটা থেকে সাবধান থাকার অনুরোধ করছি, যে আপনার এই মাধ্যমে আপনার ভাইয়ের খোঁজ জেনেছে এবং আজ তার এত পরীক্ষার কারণ হয়েছে। এখন সে আপনার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। কি বলতে চাচ্ছেন আপনি? কেবল এক গাদ্দার থেকে আপনাকে সাবধান করছি। ফাতিমার মাথা ঘুরিয়ে ওঠে। প্রচ্ছন্ন ইঙ্গিত মাহাতের দিকে, অথচ মাহাত তার স্বামী।
তার সবটুকু অন্ধকারের মাঝে এতটুকু আলো, তার হৃদয়ে আসন গেড়ে নেওয়া পুরুষ, তার থেকে কখনো গাদ্দারের মতো আচরণ পায়নি তো ফাতিমা? তাহলে এই উড়ো ফোনের অচেনা লোকের কথা কেন বিশ্বাস করবে? রেগে কল কেটে দেয়। কেমন তিক্ততা ছেয়ে যায় মন। একবার ভাবে মাহাতকে সবটা জানাবে, আবার ভাবে থাক। সেভাবেই রান্নার কাজ সেরে নাস্তা করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। রিকশা রাস্তায় থেমে আছে। রাস্তার পাশ ধরে একদল ছোকরা হই হুল্লোড় করতে করতে যাচ্ছে। ওদের আওয়াজ তীক্ষ্ণ হয়ে ফাতিমার কানে প্রবেশ করে। মাথা ব্যথা শুরু হয়। ভীষণ বিরক্ত লাগে ফাতিমার। হঠাৎ একটা শব্দ কেমন বিদ্যুৎ তরঙ্গের মতো ওর মনে ধোঁয়াশা কেটে দেয়। একটা ছেলে হয়তো অন্য কাউকে ডাকছে জিসান জিসান বলে। তখনই ফাতিমার মনে পড়ে আনাসের বলা শেষ সময়ের কথাগুলো। জিনার নামে কারো কথা বলেছিল ভাইয়া, যাকে ভাইয়ার মতো বিশ্বাস করা যায়। ভাইয়ার জন্য তারাই লড়বে। খুব প্রয়োজনেই যেন তাকে স্মরণ করে ফাতিমা। এবার বুঝতে পারে সকালের ওই ব্যক্তি জিনান ছিল। এটাও বুঝে অযথা মাহাত নিয়ে কথা বলবে না জিনান। তাহলে কি এটাই সত্যি? ফাতিমার জন্য যে একটু আলো ভালোবাসা এসেছিল সেগুলো আসলেই সব মিথ্যা? ওই তিক্ত কথাটাই সত্যি? আরও একবার ঠকে যাচ্ছে ফাতিমা। একে একে মনে ভাসে ফিজা বেগমের চেহারা, সৎমায়ের অত্যাচার, মাহাদের সেই আংটি পরানোর মুহূর্ত। আবার যেন মনে হয় ওর সরল বিশ্বাস দেখেই যেন মাহাদ বিদ্রুপের হাসি হাসছে। নিজেকে দয়ার পাত্রী লাগে, অসহায় লাগে, কেমন ঘোলাটে লাগে সব। মুখের ওপর যেন কতগুলো চেহারা ঝুলে আছে, কত কথা হট্টগোল। ফাতিমা আস্তে আস্তে চোখ বুজে ফেলে। এদিকে গোপন কক্ষ পেরিয়ে কারাগারে আনাসকে আনা হয়েছে। পুরো শরীর জুড়ে আঘাত আর আঘাতের চিহ্ন। কোমর সোজা করে যেন দাঁড়াতে পারছে না আনাস। বিশাল বড় এক হলরুমের মতো কক্ষে ওকে রেখে আবার চলে গেল প্রহরী। আনাস দেওয়াল ঠেস দিয়ে বসে চারদিকে চোখ বুলায়। বেশ বড় হলরুমের মতো খোলা একটা কক্ষ, অনেক রকমের মানুষে ভরা। কারো কারো শরীর ও পোশাকে ময়লা ভর্তি, মুখে বাজে ভাষা খিচড়ে অযথায় গালাগাল করছে। কেউ বসে আছে, কেউ উৎসুক দৃষ্টি মেলে নতুন আগতকে দেখছে। এর মাঝেও আনাসের জহুরি চোখ 2-4 জন ব্যক্তিকে দেখে নিল, যাদের চেহারায় যেন নূর চমকাচ্ছে। খুব সাধারণ পোশাকেও অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন লাগছে। এমনই একজন এগিয়ে এলো আনাসের দিকে, কাঁধে হাত দিয়ে সালাম দিল। আনাস চোখ তুলে তাকায় তার দিকে, সালামের উত্তর দেয়। সে মানুষটা আনাসকে নিজের বিছানায় নিয়ে বসায়, পানি দেয়। একটু স্বাভাবিক হওয়ার পর ক্ষত স্থানগুলো পরিষ্কার করে একটা মলম লাগিয়ে দেয়। এর মাঝে একবারও জানতে চায়নি কি হয়েছে, ঘটনা কি, কেন এখানে এলো। শুধু নামটা জেনেই আনাস ভাই বলে কাজ চালিয়ে যাচ্ছে। এতটুকু আদর যত্নে আনাসের দিল খুলে দেওয়া আসে। একটু আরামে ঘুমোতে ইচ্ছা করে। তা বুঝতে পেরে হয়তো অপর সে মানুষটি হেসে বলে, ভাই চলুন জোহরের সালাত আদায় করে খাবার খেয়ে নিই। আজ আপনার তকদির খুবই ভালো, বাসা থেকে খাবার এসেছে, আপনি আমার মেহমান, খেয়ে তারপর বিশ্রাম নেবেন। আসর পর্যন্ত লম্বা সময় পাবেন। বলেই চারপাশে তাকায় আলী। লোকটার নাম আলী, বয়সে আনাসের চেয়ে একটু বড়, দেখতেও বেশ সুদর্শন। আশপাশে তাকিয়ে বেশ চাপা কণ্ঠে বলে উঠল, ততক্ষণে যদি শকুনেরা না আসে। আলীর ইমামতিতে আনাস জোহরের সালাত আদায় করে, কিন্তু অবাক হয়ে দেখে জামাতে দাঁড়ানোর পর মুসল্লির কাতার কাতার শুধু দীর্ঘ হয়েছে। আলীর সুললিত কণ্ঠের তেলাওয়াত হৃদয়ের ক্ষতে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। আনাস মোনাজাতে এই সদ্য পরিচয়ের আলী ভাইয়ের জন্য হৃদয় খুলে দোয়া করে। ততক্ষণে জামাত ভেঙে গেছে। আলী হাসি মুখে আনাসকে খাবারের দস্তরখানে আমন্ত্রণ জানায়। 2-3টা প্লাস্টিকের বাটি, দেখলেই বোঝা যায় বাসার কারো যত্নে রাখা জিনিস। খুলতেই খাবারের সুঘ্রাণ ওদের নাকে লাগে। গরুর গোশত ভুনা, পাবদা মাছের পাতলা ঝোল, হরেক রকম সবজি আর মুরগি দিয়ে প্রস্তুত করা আরেকটা নাম অজানা সুস্বাদু খাবার দিয়ে ওরা আহার সারে। আনাস বলতে বাধ্য হয়, এত সুস্বাদু রান্না আগে খায়নি জানো আলী ভাই। আলী মাথা তুলে মুচকি হাসে। আমার একটা বোন আছে, এত নরম মনের ভালো মেয়ে, উম্মার প্রতি এত দরদ, আমার জন্য সব সময় কাঁদে, দোয়া করে, প্রায় রান্না করে পাঠায়। বোনেরা এমন দরদি হয় ভাই। আমারও ছোট একটা বোন আছে, মনে হয় মায়ায় ঘরা। বেশ কিছুক্ষণ গল্প করে আনাস শুয়ে পড়ে আলীর বেডিংয়ে। শুতেই গভীর নিদ্রায় তলিয়ে যায়। বেনাপোল বর্ডার ক্রসিং। এপার বাংলায় বেনাপোল বর্ডার হলেও ওপার বাংলায় এই স্থলবন্দরের নাম পেট্রাপোল বর্ডার ক্রসিং। দুই দেশের দর্শনার্থী, চিকিৎসা সেবা বা ব্যবসা বাণিজ্যের জন্য এই বর্ডারই বেশি ব্যবহার করে, যার কারণে এই স্থলবন্দর বেশি পরিচিত, জনবহুল ও বিখ্যাত। ব্যবসায়িক কাজে হাসানের এই সীমান্ত দিয়ে প্রায়ই পার্শ্ববর্তী দেশে আসা যাওয়া হয়, কখনো ট্রেনে, কখনো বাসে, আবার কখনো প্লেনে। এবার মুসাফার আগ্রহী ট্রেনে বেনাপোল পর্যন্ত এসেছে। মুসাফাকে নিয়ে নিজেদের ও ব্যাগ স্ক্যানিং শেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুজনের পাসপোর্টে ডিপারচার সিল ও সাইন নিয়ে মোটামুটি সব ফর্মালিটি সেরে বেরিয়ে আসে ওরা।
তারপর হাসান হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় ভঙ্গি করে আবার সোনালী ব্যাংকের করিডোরে পেতে রাখা চেয়ারের সিঁড়ির দিকে ছুটে মুসাফা আর সারাকে নিয়ে। সারাকে মুসাফার কোলে বসিয়ে হাসান কোথায় যেন ছুটে। বিশাল বড় স্থলবন্দর, মানুষের আনাগোনায় ভরপুর চারদিক, বেশিরভাগই হিন্দু। মুসাফা এদিক সেদিক দেখতে থাকে। বেশিরভাগ মহিলাদের হাতেই শাখা, কপালে সিঁদুর। পর্দাবৃতা কোনো নারীর চোখে পড়ছে না ওর। সেখানে আপাদমস্ত কালো বোরকায় আবৃত মুসাফাকে বেশ চোখে লাগছে। পুরুষ কিংবা মহিলা, যারই ওপর ওর চোখ পড়ছে, চলার পথে ঘাড় ঘুরিয়ে আরেকবার তাকাচ্ছে। সেই দৃষ্টিতে মুসাফা সংকুচিত হয়। সারাকে কোলে ভালো করে টেনে নিয়ে জড়সড় হয়ে বসে। ব্যগ্র চোখে চারপাশে তাকিয়ে হাসানকে খোঁজ করে। হঠাৎ চোখ আটকে যায় অদূরে দাঁড়ানো এক শিশুর উপর। কালো রঙের পাঞ্জাবি পায়জামা পরা এক ছোট্ট সুন্দর শিশু দাঁড়িয়ে আছে যুবকের হাত ধরে। পাশেই বোরকা পরিহিতা এক ভদ্রমহিলা। তাকে দেখে মুসাফার ভেতরে অভাবনীয় এক ভালো লাগা কাজ করে। ভিন্ন দেশে অজানা এক নারীকে দেখেও মনে হয় এই যেন পাশে একজন আপন বোন আছে। এটাকেই হয়তো বলে ভ্রাতৃত্বের বন্ধন। মুসলিম পরিচয়ে একইভাবে পর্দাবৃতা অচেনা এক নারীকে দেখেই মনে হয় আপন বোন। শিশুটি অপলক চোখে তাকিয়ে আছে মুসাফার দিকে। মুসাফা চমকায়। কি যেন এক অস্থির অনুভূতি দোলা দিয়ে যায় ওর মনে। এ বাচ্চা কে, কি তার পরিচয় জানার জন্য বেকারার হয়ে ওঠে ওর মন। এই চেহারা, এই দৃষ্টি ওর ভীষণ চেনা। কি যেন মিলে যায়। তবে কি তাই আজ এত বছর পরও কি সত্যিই কোনো অভাবনীয় কিছুর মুখোমুখি হতে যাচ্ছে এই যাত্রায়, যার জন্য এতদূর ছুটে আসা? মুসাফার খুব ইচ্ছে করে ওই দম্পতির কাছে ছুটে যেতে, ওদেরকে বলতে, আপনার শিশুকে একবার একটু কোলে নিতে দেবেন আমায়, একটু আমার কলিজাটা ঠান্ডা করতাম। সেখানে যে তপ্ত অগ্নি দাউ দাউ করে জ্বলছে অবিরাম। কিন্তু তা আর বলার প্রয়োজন হয় না। মায়ের হাত ধরে শিশুটি ওদের দিকে এগিয়ে আসে। মুসাফা একটু নড়ে চড়ে বসে। পাশের সিটের দিকে তাকায়, খালি আছে। মনে মনে ব্যাকুল হয়ে প্রার্থনা করে, আল্লাহ ওরা যেন এখানেই বসে। মুসাফার দোয়া কবুল করে যেন আল্লাহ ওদেরকে এখানে নিয়ে আসেন। ওর পাশের চেয়ারে মহিলাটি বসে। তারপর বাচ্চাটাকে নিজের হাঁটুর উপর বসিয়ে দেয়। মুসাফার ইচ্ছে করে ভেতরে জট পেকে থাকা এক গাদা প্রশ্ন এখনই ছুড়ে দিতে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে এরা নিতান্তই তার অজানা মানুষ। কেবলই কারো মতো দেখতে বলেই কারো শিশু নিয়ে যাচ্ছে তাই প্রশ্ন করতে পারে না ও। তাছাড়া এটা ভিন্ন দেশও বটে। এদের স্বভাব সংস্কৃতি কিছুই জানে না। যদি অন্য কিছু ভেবে বসে, অনেক ভেবে সব সংকোচ ছেড়ে প্রথমে হালকা আলাপ জমানোর সিদ্ধান্ত নেয় মুসাফা। পাশ করে হালকা বাঁকা হয়ে বসে নিচু স্বরে সালাম দেয়। মুসাফাকে অবাক করে দিয়ে পাশের জন সাথে সাথে সালামের জবাব দেয়। আমি মুসাফা, বাংলাদেশি, আপনাদের দেশে ঘুরতে এসেছি। স্পষ্ট বাংলায়ও বলেও। আমি হালিমা, কলকাতায় থাকি, বাংলায় জবাব আসে। এক কথা দুই কথা বলে মোটামুটি আলাপ জমিয়ে ফেললেও মুসাফা কোনো ক্রমে বাচ্চাটির প্রসঙ্গ তুলতে পারছিল না। অথচ বাচ্চাটি কি নিষ্পাপ দৃষ্টি মেলে শুধু ওকেই দেখছে, আবার কখনো সারাকে দেখছে। মুসাফা হাত বাড়িয়ে ছেলেটির হাত ধরে প্রশ্ন করে, তোমার নাম কি বাবু? আরশাদ। আবারও ভেতরটা কেঁপে ওঠে মুসাফার। খুব ইচ্ছে করে জানতে, আরশাদ বিন। কিন্তু এতটুকু বাচ্চা কি বুঝবে? ও হালিমাকে জিজ্ঞেস করে, আপনার বাচ্চা কয়জন আপা? আল্লাহ একে দিয়েই আমার কোল ভরিয়ে রেখেছেন। আরশাদের দিকে ইশারা করে হালিমা। সযত্নে উত্তর ঘুরিয়ে দিয়েছে। মনে মনে নিরাশ হয় মুসাফা। তবু আবার বলে, সাথে কি বাচ্চার বাবা আছেন নাকি? না, সে আরশাদের মামা। মুসাফা ফের প্রশ্ন করতে চায়, বাচ্চার বাবা তাহলে কোথায়, কি করে ইত্যাদি। কিন্তু তখনই কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে হাসান। এই বৌজান, তাড়াতাড়ি আসো, বনগাঁ পর্যন্ত যাওয়ার জন্য ট্যাক্সি রিজার্ভ করেছি, আসো আসো। সারাকে কোলে তুলে লাগেজের হ্যান্ডেল ধরে হাসান। পর মুহূর্তে চোখ আটকে যায় আরশাদের দিকে। খুবসুরত এক বাচ্চা, যে কারো নজর কেড়ে নিতে সক্ষম। কিন্তু হাসানের দৃশ্যপটে ভেসে ওঠে একটা অবয়ব। কার সাথে যেন এই শিশুর মুখের আদল হুবহু মেলে। ভাবতেই চমকে ওঠে। আবারও তারা দেয় মুসাফাকে চলে আসার। মুসাফার খুব ইচ্ছে করে আরশাদকে একটু জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে বিদায় নেবার, কিন্তু সে ইচ্ছে মনেই চাপা রয়। অতি তৃষ্ণার্ত চোখে আরেকবার আরশাদকে দেখে হালিমাকে বিদায় জানিয়ে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে কানে আসে, হামারা মুলাকাত জরুর হোগি আম্মা। মুসাফার পা থমকে যায়। বুকের ভেতর যেন হাতুড়ি পেটা হচ্ছে। এ কেমন অনুভূতি, এ কেমন কষ্ট? কেন এত পরীক্ষা ওর জীবনে? কেন ও পারছে না দৌড়ে গিয়ে আরশাদকে বুকে জড়িয়ে নিতে? কেন পারছে না সারার মতো করে আরশাদকেও পালতে? এভাবে ভিন দেশের বর্ডারে এক লহমার জন্য কেন সাক্ষাৎ হলো? মুসাফা সত্যি দাঁড়িয়ে যায়। হাসান তখনও সারাকে বুকে জড়িয়ে লাগেজ টেনে ব্যস্ত পায়ে সামনে এগিয়ে চলেছে। মুসাফা ছলছল চোখে পেছনে ঘুরে তাকায়। অশ্রুর জন্য আরশাদকে অস্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ও ঠিক বুঝতে পারছে আরশাদ ওর দিকে তাকিয়ে আছে। খুব ইচ্ছে করছে আরশাদের মনটা পড়তে। ওই ছোট্ট অবুঝ মনটা এখন কেমন অনুভূতি তোলপাড় করছে জানতে ইচ্ছা হয় খুব।
পেরিয়ে যায় কয়েক মুহূর্ত। মুসাফা দেখতে পায় হালিমা বারবার ইশারা করছে ওকে চলে যেতে। কয়েক হাত দূরে হাসানও দাঁড়িয়ে পড়েছে। মুসাফাকে এতটা পেছনে থাকতে দেখে গলা উঁচিয়ে ডাকছে। ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে মুসাফা। কি করবে ও? এই মুহূর্তে কি করার আছে ওর? এমন কঠিন মুহূর্ত আর এত ভয়ঙ্কর বিচ্ছেদ তো আর জীবনে আসেনি। অনেক ভেবে ধীর গতিতে পা বাড়ায় সামনের দিকে। মনের কোণে এই সান্ত্বনা বারবার উকি দেয়, একবার যখন দেখা হয়েছে আরও হবে, এবং একদিন আরশাদ মুসাফার বুকেই থাকবে। সেই অজানা ভাইরা নিশ্চয়ই মুসাফার অনুভূতি বুঝবে। আবারও সাক্ষাৎ হবে ওদের। কানে বাজতেই থাকে, হামারা মুলাকাত জরুর হোগি মা, হামারা মুলাকাত জরুর হোগি মা। ট্যাক্সি ক্যাবে বসার পর ভীষণ অন্যমনস্ক দেখায় ওকে। হাসান এটা সেটা গল্প জুড়ে দেয়, জানায় আধা ঘন্টার মধ্যে ওরা বনগাঁ পৌঁছে যাবে। সেখান থেকে ভালো একটা বাসে করে কলকাতা যাবে। সময় লাগবে 2.5 বা 3 ঘন্টা। তারপরই যত দ্রুত সম্ভব একটা ভালো মানের হোটেলে উঠে বিশ্রাম নেবে। মুসাফা মাথা নাড়িয়ে শুধু সায় দেয়। মানুষপটে তখন শুধুই ভাসছে আরশাদের তরতাজা স্মৃতি। একটি ছোট্ট শিশু, সমস্ত শরীরে রক্ত পানি মাখা, চিৎকার করে কাঁদছে। শিশুটি একটি মমতাময়ী স্পর্শের আশায়। রাস্তার ধারের এক টং দোকানের বেঞ্চিতে শোয়ানো হয় ফাতিমাকে। পর্দাবৃতা নারী বলেই হয়তো তার গায়ে হাত দিয়ে পথচারীরা ইতস্তত করছিল। অবশেষে দুজন মহিলা ওকে ধরে এনে বেঞ্চে শুয়ে দেন। দোকানি এক বোতল পানি এগিয়ে দেয়। নেকাবের ওপর দিয়ে সেই পানি ছিটিয়ে দেন এক নারী। অপরজন হাত মোজা খুলে আলতো করে মালিশ করতে থাকেন। আশেপাশে উৎসুক জনতার ভিড় ক্রমশ বাড়ছে। বেশিরভাগই বলছে নেকাব সরিয়ে দিতে। প্রয়োজনের সময় এত পর্দা কিসের? এমন সময় ভিড়ের মাঝে গলা উঁচিয়ে তাকায় এক যুবক। মহিলার হাতে ধরা উন্মুক্ত হাতের অনামিকা আঙুলের দিকে চোখ পড়তেই শরীরে কাঁপুনি এসে যায়। এ যে ফাতিমা, মাহাদের হৃদয়ের অর্ধেক। কি হয়েছে ওর? এখানে কেন ফাতিমা? ভিড় ঠেলে সামনে এগিয়ে সবাইকে সরিয়ে দেয় মাহাদ। সবাইকে জানায় ফাতিমা ওর স্ত্রী ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল, হয়তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। 2-4 জন যুবক ঝামেলা করছিল প্রমাণ দেখানোর জন্য। মাহাদ নিজের মোবাইল বের করে ফাতিমার নম্বরে কল দেয়। ওর ব্যাগেই বেজে ওঠে মোবাইলটা। এরপর আর কেউ প্রশ্ন করে না। মাহাদ সেভাবে কোলে তুলে নিয়ে এসে সিএনজি ডেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় ফাতিমাকে। পথে ফারহিকে কল করে হাসপাতালের নাম বলে দ্রুত আসতে বলে। ফাতিমাকে ইমার্জেন্সিতে ঢোকানোর একটু পরেই এসে উপস্থিত হয় ফারহি। মিষ্টি হেসে মাহাদের সাথে কুশল বিনিময় করে। মাহাদ ভেতরে ভীষণ ছটফট করলেও কোনো রকমে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো ইত্যাদি সহজ শব্দে এই পর্ব চুকায়। ফারহি, ফাতিমা কি অসুস্থ ছিল? না তো জিজু, ও তো একদম সুস্থ ছিল। কোনো সুসংবাদ নয় তো? চোখ টিপে ফারহি। অসময়ে এমন রসিকতায় ভীষণ বিব্রত ও বিরক্ত বোধ করে মাহাদ। তবুও সেসব কাটিয়ে বলে, ওর ভার্সিটির সামনে আসছিলাম আমি, ভেবেছিলাম আজ ওকে সারপ্রাইজ দেব, কিন্তু পথে হঠাৎ জটলা দেখে কি মনে করে এগিয়ে আসি, দেখি আমার ফাতিমা। ওরা বলল হঠাৎ রিক্সা থেকে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল নাকি। সাথে সাথে আমি এখানে নিয়ে আসি। ইমার্জেন্সিতে আছে, আমাকে ঢুকতে দেয়নি। ও না ভাইয়া, বাসা থেকে তো সুস্থ বেরিয়েছিল। সকালের নাস্তাও ফাতিমাই বানালো। এখন হঠাৎ তাহলে কি হলো? ফারহির চেহারায়ও চিন্তার রেখা প্রকাশ পায়। কিছুক্ষণ পরেই ফাতিমার জ্ঞান আসে। ডাক্তার বেশ কিছু পরীক্ষা করাতে বলেছেন, তবে প্রাথমিকভাবে জানান অতিরিক্ত চিন্তা ও প্রেশার লো থাকার কারণে এমন হয়েছে। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রেখে ওকে ছেড়ে দেবেন। কেবিনে নেওয়ার পর ফারহি ও মাহাদ একসাথে ফাতিমার সামনে দাঁড়ায়। এই অল্প সময়েই ফাতিমার চেহারা যেন ভেঙে এসেছে। চোখটা কেমন নিষ্প্রভ লাগছে। মাহাদের দুনিয়াটা দুলে ওঠে। খারাপ কিছু হচ্ছে না তো? দ্রুত এগিয়ে ওর হাত ধরে চুমু খেয়ে মায়া কণ্ঠে বলে, এখন কেমন লাগছে মায়াবতী? কি হয়েছে তোমার? আমাকে বলনি কেন? উত্তর দেয় না ফাতিমা। এখানে মাহাদকে আশা করেনি ও। ফারহিকে একসাথে দেখে আরেকটু থমকায়। মলিন দৃষ্টিতে বারবার দুজনের দিকে তাকায়। ওদিকে মাহাদ বারবার প্রশ্ন করে চলেছে, কি হয়েছে ওর মায়াবতীর? কেন কথা বলছে না? সেই মুহূর্তেই আস্তে হালকা কণ্ঠে ফাতিমা বলে, আপনি আমার সামনে থেকে চলে যান, আমি আপনাকে সহ্য করতে পারছি না, দয়া করে চলে যান। অনামিকা থেকে আংটিটা খুলে মাহাদের দিকে বাড়িয়ে ধরে আবার বলে, আপনি এখান থেকে চলে যান দয়া করে। আপনাকে দেখলে, আপনি সামনে থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। এটা নিয়ে আপনি চলে যান, বাকি কথা আপনার সাথে পরে হবে। মাহাদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কিছু একটা আছে যেন ফাতিমার কথায়, ওর ঘৃণা ভরা দৃষ্টিতে। মাহাদ তা উপেক্ষা করতে পারে না। ওর মনে খুব খারাপ কিছু ঘটার আতঙ্কে আটকে ওঠে। কয়েক পলক নির্নিমেষ তাকিয়ে থাকে মাহাদের দিকে, তারপর ধীরে ধীরে উল্টা পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। পেছনে ফাতিমার ঘৃণা ভরা দৃষ্টি আর বাড়িয়ে ধরা হাতে আংটিটা রয়ে যায়।
এদিকে আনাসকে মিটিং রুমে নেওয়া হয়েছে প্রায় ঘণ্টাখানেক আগে, এখনও ফেরেনি ও। আলী বেশ কয়েকবার দরজার সামনে থেকে ঘুরে এসেছে। কেন যেন বেশ ছটফট করছে ওর মনটা। অল্প সময়েই এই কালো পুরুষটার প্রতি ওর মায়া জন্মে গেছে, নিজের আপন ভাইয়ের মতো অনুভূতি জন্মে গেছে যেন। আনাসকে ডেকে নেওয়ার পর থেকে আলী স্বাভাবিক থাকতে পারছে না। ভেতরের অস্থিরতা বাইরেই প্রকাশ পেয়ে যাচ্ছে, বারবার ও আওড়ে যাচ্ছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর ওপাশের বন্ধ দরজা খোলার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে। সামরিক পোশাকের প্রায় ৬-৭ জন বসে আছে টেবিলের ওপারে। কাঁধের আর বাহুর বিচিত্র ব্যাজগুলো বলে দিচ্ছে এরা সব সামরিক বিভাগের বিভিন্ন সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তা। দুজন অবশ্য একেবারে ফর্মাল পোশাকে আছে। আনাস বুঝতে পারে এরা গোয়েন্দা বিভাগের। এতগুলো মানুষের মাঝে একটা চেহারা আনাসের খুব পরিচিত, গোপীচন্দ্র। আনাসকে বেশ সম্মানের সাথে একটি চেয়ারে বসানো হলো। তুমি জামিউলিদ? প্রশ্ন এলো এক ব্যক্তি থেকে। আনাস মুখটা দেখে অজান্তেই মনে মনে সাধু গালি বেরিয়ে আসলো। লালমুখ বানর একটা, তামাটে বর্ণের চেহারায় ভাঁজ ভাঁজ পড়া দাগ, কেমন বিদঘুট একটা ছাপ যেন। আনাস ভেবে পায় না ওদের চেহারা এমন বিভৎস অমানবিক কেন লাগে। এটা শুধু আনাসের কাছে লাগে নাকি সবার কাছে, তাও জানতে ইচ্ছে হয়। এই লোকটাকে দেখে আনাসের বেশ হাসি আসছে। প্রশ্ন শুনে হাসির মাত্রাটা আরেকটু বাড়ে। ফলস্বরূপ পুরো চেহারা জুড়ে একটা উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে। ঠোঁট দুটো প্রশস্ত হয়, চোখের মণিতে আরেকটু আলো ছড়িয়ে পড়ে। সে হাসির রেশটুকু ধরে রেখেই বেশ দৃঢ় অথচ শান্ত কণ্ঠে আনাস বলে ওঠে, পরিচয় নিশ্চিত না হয়ে এতদিন অপরাধী শাসন করছেন? অস্বস্তিতে ছেয়ে যায় প্রশ্নকর্তার চেহারা। আনাস এমন মুখের ওপর জবাব দেবে বোঝেনি সে। নিজের অস্বস্তি কাটানোর জন্যই আলগা গাম্ভীর্যের মুখোশ ঝুলিয়ে নেয়। কর্কশ কণ্ঠে বলে, বেশ চতুর আপনি দেখছি, তবে এসব চতুরতা বাদ দিয়ে আমাদের সাহায্য করলেই বরং বুদ্ধিমানের কাজ করবেন। এখন বলুন, আপনার সাহায্যকারী কারা? কাদের সাহায্যে দেশ ছেড়েছিলেন? এখনও এসব কাজে জড়িত কারা? ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি একজন ব্যক্তি, আমার যা ন্যায় মনে হয় আমি নিজ জ্ঞানেই তা করি। আমার সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নেই। একরোখা জবাব আনাসের। ভালোই ভালো সব বলে দাও যুবক, নয়তো তোমার জন্য কি নির্মমতা অপেক্ষা করছে তা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। আর যদি আমাদের কথা মতো চলো, আমরা তোমাকে অনেক কিছু দিতে পারি, জেনে রেখো। বড়সড় টোপ ফেললেন আরেক কর্তা। দেখুন, আমি যা বলার বলেছি, বিগত দিনগুলোতেও এই একই কথাই বলেছি আমি। কিন্তু বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, জান্নাত ছাড়া আর কিছুর প্রতি লোভ করি না। কাজে এসব ভয় বা টোপ ফেলে কোনো লাভ হবে না, আমার বা আপনাদের সময় নষ্ট করা ছাড়া। ওরা সবাই একে অপরের মুখ চাওয়াচই করল বার কয়েক। এত নির্ভীক হতে পারে মানুষ, তা ওদের জানার বাইরে। এতদিন দেখে এসেছে অপরাধীরা থাকে ভয়ে তটস্থ, জি হুজুর করে হাত জোর করে মাফ চাইতে থাকে, একটু শাস্তি কমানোর আশায়। নিজের ঘাট থেকে অপরাধের বোঝা নামাতে হাজারো মিথ্যার আশ্রয় নেয়। এমনকি অন্য নিরপরাধীদের মাথায় মিথ্যা অপবাদ দিতেও একবার ভাবে না। সেখানে আনাসের এমন নির্ভীকতা, স্পষ্ট ও সত্যবাদিতা ওদের কাছে যেন অকল্পনীয়। সেই সাথে এতটুকুও বুঝতে পারে এই কোনো সাধারণ যুবক নয়। এদের বিশ্বাস, জ্ঞান ও কর্ম অন্য সাধারণদের মতো নয়। কঠিন ইমানি শক্তিতে বলিয়ান এরা। বাঁচা এবং মরা দুটোকে সমান ভাবে, বরং শহীদে মৃত্যু ও জান্নাত লাভের আশায় ললায়িত থাকে সর্বদা। দুনিয়ার কোনো শাস্তির ভয় গ্রাস করে না ওদের। গোপীচন্দ্র ফুঁসে ওঠে আনাসের এমন কথায়। ওকে বরং আমরা বেশি মাথায় উঠে ফেলেছি। এমন পাঠাদের তো সোজা বেদিতে নিয়ে শেষ করা দরকার। দেখি তোর খোদা কি করে। আরও কিছু গালি খিচড়ে ফেলে গোপী। অন্যরা ওকে থামায়। মুসলিম বলেই হয়তো একটু শুনতে খারাপ লাগছিল। প্রথম প্রশ্নকর্তা আবার বলেন, এমন উদ্ধত আচরণের জবাব তুমি পাবে জামিউলিদ। চলে যাও এখন, আর নিজের পরিণতির কথা চিন্তা করো। তারপর যদি তোমার মনে হয় আরামের জীবন কাটাতে চাও, তোর সাথে সাথে আমাদের জানাবে। বলেই চোখের ইশারা করল সে। আনাসকে প্রহরা দিয়ে অন্য কামরায় নিয়ে আসা হয়। সংক্ষিপ্ত মিটিং শেষে আনাস যে তার পরিণতির দিকে এক ধাপ এগিয়ে গেছে, আলী তা জানতে পারেনি। আলী অপেক্ষায় প্রহর গণে আনাস ফিরবে। ওরা আবার জামাতে সালাত আদায় করবে, ইলমি মুজাকারা করবে, জ্ঞান গর্ভ আলোচনায় মশগুল হবে। এই প্রত্যাশার জাল আলীর হৃদয় বুনতে থাকে। আনাসকে প্রাথমিক দিককার একটি সেলে নিয়ে আসা হয়েছে। গোপী ওদের বলে গেছে আনাস খুব কঠিন প্রাণ, স্বাভাবিকভাবে ওকে কাবু করা যাবে না। ওর দায়িত্ব পড়ল হরিদাসের হাতে। কপালে তিলক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ দানবরূপী এই প্রহরী। আনাস আবারও ভারাক্রান্ত হয় এই ভেবে মুসলিম প্রধান দেশেও আজ ওদের মতো নিরপরাধীদের শায়েস্তা করার জন্য বারবার হিন্দুদের হাতে ছেড়ে দেওয়া হয়। আরেকবার ওর অপরাধ ভাবার চেষ্টা করে আনাস।
আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল ওরা। ভয়ানক লাগামহীন ভাষায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছিল। যখন তার প্রতিবাদে আমজনতা রাজপথে নামল, তখনই সুযোগ বুঝে খোলা রাস্তায় ওদের ওপর নির্মম অত্যাচার চালাতে শুরু করেছিল। এসব সহ্য করতে পারেনি আনাস। শুধু এতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি লাথি মারতে চেয়েছিল, আর তাতেই অন্ধ হয়েছে গোপীর ভগ্নিপতি। আনাস এসব দিনের জন্য মনে মনে প্রস্তুত ছিল। জানতো দেশে ফিরলে ওকে খুঁজবে ওরা। তবুও কোন সাহসে ফিরেছিল আনাস জানে না। হয়তো আশরাতের জন্যই। কথা দিয়েছিল যে তা তো রাখতেই হবে, কিন্তু আনাস জানে না এর পেছনেও আরেকটা নির্মম প্রতিশোধ পরায়ণতা ও বিশ্বাসঘাতকের গল্প আছে, যার আগুনে তার আদরের ফাতিমা পুড়ছে। আনাসকে একটা ছোট বেডে ফেলেই 4 হাত পা বেঁধে ফেলল হরিদাস। গোপীর চেয়েও বেশি নৃশংস হরিদাস এটা প্রথম পদক্ষেপেই বুঝিয়ে দিল। শক্ত করে বাঁধা হয়ে গেলেই ওর ওপর বেশ কয়েকটি গরম পানির বেলুন ঝুলিয়ে দিল। তারপর সোজা মুখের ওপর নিজের গন্ধময় মুখ এনে প্রশ্ন ছুটতে শুরু করলো, বল, কোন শালায় তোরে পার করছে, এক্ষুনি বল। বিশ্রী রকমের গালি আউড়ে সে প্রশ্ন করেই যাচ্ছে। আনাস একই কথার পুনরাবৃত্তি করে কারো নাম নেয় না। মনকে শক্ত করে আল্লাহকে ডাকতে থাকে আর জান্নাতের মোহনীয় দৃশ্য কল্পনা করতে থাকে। ভাবে অতীতের নবী রাসূলগণ দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। ন্যায়ের পথে যোদ্ধাগণ কত খুন ছড়িয়ে কত নির্যাতন সহ্য করে আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠা করেছেন। সেখানে আনাস তো খুব শান্তিতে আছে। ওকে অটল থাকতেই হবে। অনেকবার চেষ্টা করেও আনাসের মুখ থেকে কিছু বের করতে না পেরে পেটের দিককার ঝুলন্ত বেলুনটা ফাটিয়ে দেয় হরিদাস। মুহূর্তে গরম পানিতে আনাসের পেটে ও পেটের আশপাশের অংশটা ঝলসে যায়। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ, আল্লাহ। থামে না হরিদাস। প্লাসের সাহায্যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখের একাংশ উপরে ফেলে। আনাসের চোখের কোণ দিয়ে অশ্রু গড়ায়। কালো চেহারা ভীষণ ব্যথাতুর হয়ে করুণ কণ্ঠে জবান থেকে বেরিয়ে আসে, আল্লাহ গো, ও আল্লাহ। এই বলি শুনে হরিদাসের আরও রাগ বেড়ে যায়। আরেক আঙুলের ওপর চড়াও হয় সে। আনাসের মনে হয় এই যুগে ফেরাউন বোধহয় ফিরে এসেছে। চোখের তারায় ভেসে ওঠে জিনান, রাশিদ, হারিস, নুজাইমাদের চেহারা, আব্দুর রহমান হুজুরের মোবারক হাসিটা। চেহারায় যেন সর্বদা নূর লেপ্টে থাকে। আনাস কি করে বলবে ওদের কথা? এই শাস্তির সম্মুখীন কিভাবে ওদের করাবে? না, কখনোই না। আনাসই এই শাস্তির পথ ধরে আল্লাহর কাছে পৌঁছে যাবে। আস্তে আস্তে নেতি আসে আনাসের জবান। হরিদাস এবার ক্ষান্ত হয়। হাত পা খুলে একটা বার্ন মলম হাতে ধরিয়ে সাধারণ সেলে চলে যেতে বলে। আনাস উপড়ে ফেলা নখের আঙুল দুটো চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে সাধারণ সেলের দিকে, যেখানে ভাই আলী ওর অপেক্ষায় চাতক পাখির ন্যায় চেয়ে আছে। কলকাতায় ওরা এসেছিল 2 দিন হয়ে গেছে। ওই 2 দিন হাসান নিজের ব্যবসার কাজে ও মালামাল কিনতে ব্যস্ত ছিল। মুসাফা আর সারার সময় কেটেছে হোটেলের কেবিন আর সুন্দর লবিতে। এর মাঝে বেশ কয়েকবার ফাতেমার সাথে যোগাযোগ হয়েছে মুসাফার। ফাতেমায় কল করেছিল। এবার আর ওর কল ধরতে অস্বস্তি লাগেনি মুসাফার। সে এই সূক্ষ্ম নেটওয়ার্কটা বুঝে গেছে। শুধু হাসান জানলে ভুল বুঝবে বলেই ফাতেমার নাম্বারটা নিজের অন্য বান্ধবীর নামে সেভ করে রেখেছে। আজও ফাতেমা কল করেছিল। মুসাফা জানিয়েছিল আজ ওরা দি ইন্ডিয়ান মিউজিয়াম দেখতে বের হবে। হাসান তৈরি হয়ে থাকতে বলেছে। সে বাইরে থেকে এসে বেলা গড়াবার আগেই বেরোবে ওরা। আজ যেহেতু সময় কম, তাই কাছের এই জাদুঘরই দেখবে ওরা। মুসাফা বেশ দীর্ঘ সময় নিয়ে আজ তৈরি হয়। মনের ভেতর ওর অজানা শিহরণ বয়ে যাচ্ছে। আজ আবার আরশাদের মুখোমুখি হবে সে। তার আরশাদ, তার কলিজার টুকরো, আজ ওকে ছুঁয়ে দেবে, একটু ওর দেহের ঘ্রাণ নেবে, মন ভরে দেখে নেবে কলিজার টুকরোর মুখখানি। ট্যাক্সি করেই ওরা জওহরলাল নেহেরু রোডে পৌঁছে যায়। আজ মুসাফার উত্তেজনা চোখে পড়ার মতো। হাসানকে প্রশ্নে প্রশ্নে সে অতিষ্ঠ করে তুলছে। কোথায় এই মিউজিয়াম, কি কি আছে সেখানে, কত আয়তন, ইতিহাস কি, ইত্যাদি ইত্যাদি। হাসান ওর সাধ্যমতো উত্তর দিয়ে মুসাফাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। মুসাফার এই আবেগ উত্তেজনা ভালো লাগছে ওর খুব। বিষণ্ণ বউটাকে দেখতে ভালো লাগতো না মোটেও, তাই ঘোরাতে নিয়ে এসেছিল। এখন দেখছে এই সিদ্ধান্ত একদমই ভুল হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়েছিল হাসান, কিন্তু ওর ভুল আর ভাঙল না। ও জানতে পারল না ঠিক ঘোরার নয়, আরশাদকে দেখার উত্তেজনায় ভাসছে মুসাফা। মনের ভেতরের গুপ্ত আশাকে বাস্তবে রূপ দিতেই এই সফরে এসেছে সে। কলকাতার প্রাচীন জাদুঘর এটি। এশিয়া মহাদেশের মধ্যে 9ম প্রাচীনতম ও বিশাল জাদুঘর দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। অনেক প্রাচীন ও দুর্লভ জিনিস সংরক্ষিত আছে এখানে। বিশেষ করে মিশরের 4000 বছরের পুরনো আস্ত মানুষের মমি। তা দেখতে সেই থেমে গেল মুসাফা। আজ যেন ওর মমি দেখাই শেষ হচ্ছে না। অতি সংগোপনে চারপাশের চোখ বুলিয়ে সে খুঁজছে আরেকজনকে।
হাসান কয়েকবার বলেছে, মমি তো দেখলেই, চলো এবার অন্যদিকে যাই। কিন্তু মুসাফা এটা সেটা বলে যায়নি। অবশেষে দেখা মিলল আরশাদের। মুসাফা হঠাৎ দেখছে এমন করেই দৌড়ে গেল আরশাদের দিকে। আরে, আমার আরশাদ বেটা না? তোমরাও আজ জাদুঘরে এসেছ? দেখেছ কিভাবে আবার আমাদের দেখা হয়ে গেল? যাক, ভালোই হলো। তা হালিমা আপা কেমন আছেন? আরশাদকে বুকে জড়িয়ে মুসাফা গল্প জুড়ে দিল হালিমার সাথে। সারার হাত ধরিয়ে দিল হাসানের কাছে। মমি সামনে থেকে সরে এলো একটু পাশে। সেখানে দর্শনার্থীদের ভিড় লেগে গেছে। হাসান অবাক হয়ে বারবার আরশাদের দিকে তাকাচ্ছিল। আরশাদকে খুব কাছ থেকে একটা রহস্য মনে হচ্ছে ওর। মনে হচ্ছে একটা স্বচ্ছ পাতলা পর্দা পড়ে রয়েছে এই রহস্যের উপর, যেন হাত ছোঁয়ালেই ছিঁড়ে যাবে। অথচ সেই হাতটুকু হাসান ছোঁয়াতে পারছে না, রহস্য ভেদ করতে পারছে না। অচেনা অজানা এক নারীর সাথে ভিন দেশে স্বল্প সময়ের এক সাক্ষাতেই যে মুসাফার এত আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে তা মানতেও যেন কষ্ট হচ্ছে হাসানের। কি যেন একটা আছে মাঝে, যা হাসান ধরতে পারছে না। তবে বিষয়টা ওর ভালো লাগছে না। বার কয়েক চোখ দিয়ে মুসাফাকে ইশারা দিলেও মুসাফার সমান তালে গল্প চালিয়ে গেছে আর আরশাদকে আদরে চুমুতে ভাসিয়ে যাচ্ছে। অবশেষে হাসান না পেরে এগিয়ে গিয়ে বলল, আপাকে দাঁড়িয়ে রেখে সব গল্প করবে নাকি? বরং ওনাকে হোটেলে দাওয়াত দাও, তখন না হয় বাকি গল্প করো। মুসাফা এবার থামে। ফাতিমা বলেছিল এখনই হাসানকে কিছু জানতে দেওয়া যাবে না, যতক্ষণ না আনাসের ব্যাপারে একটা সুরাহা হচ্ছে। তাই আর বাড়াতে গেল না বিষয়টা। সম্পূর্ণ ঠিকানা আদান প্রদান করে বিদায় নেবার সিদ্ধান্ত নিল। মনকে বুঝছিল যে একটি বিদায় আরও অনেক মধুর মিলনের সূত্র রেখে যায়। নিশ্চয় আরশাদ ওর বুকে ফিরবে একদিন। হাসপাতাল থেকে ফেরার পর মাহাতকে সম্পূর্ণ এড়িয়ে চলছে ফাতিমা। ওর কল রিসিভ করেনি, কোনো রকম যোগাযোগ রাখেনি। এই কয়দিনে ভার্সিটিতেও যায়নি, নিজেকে এক প্রকার বন্দি করে রেখেছে। তবে মাহাদের সাথে যে ফারহির নিয়মিত যোগাযোগ হচ্ছে তা বুঝেও না বোঝার ভান করে থাকছেও। মনের ওপর চাপটা কোনোভাবে যেন কমাতে পারছে না। যতই বিষয়টা ভাবে নিজেকে অসহায় এতিম লাগে ওর। মনে হয় মাহাতকে জীবনেও এই কাজের জন্য ক্ষমা করতে পারবে না ও। তবে এটাও জানতে ইচ্ছে হয় কেন এই প্রতারণা মাহাতের, এই খেলাটা কেন খেললো ওর সাথে, ওর মতো সহজ সরল মেয়ের সাথে। আবার পরক্ষণেই হাসপাতালে মাহাদের সেই উদ্বিগ্ন চেহারা ভাসে চোখে। আসলে কি ও ফাতিমাকে ভালোবাসে? এই যে টুকটুক করে জমানো এত মধুস্মৃতি, এই মায়া ভালোবাসাময় আদান প্রদান, এগুলো সব কি মিথ্যা? তাহলে কেন এভাবে ফাতিমাকে বিয়ে করেছিল মাহাদ? কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে করলে তবে তাই কি চাইতো না ও? অথচ এতবারে দেখাতে শুধু ফাতিমার হাত ধরা ব্যতীত আর কিছুই চায়নি মাহাদ। কি এক পবিত্র ভালোবাসায় ভরিয়ে তুলেছিল ওকে। তবে কেন তার মাঝে এই ছন্দপতন? হাতের আংটিটার দিকে তাকায় ফাতিমা। হাত থেকে ফেলে দেবে ভেবেও কেন যেন ফেলতে পারেনি। হয়তো একেই বলে স্বামীর প্রতি ভালোবাসা। এই কবুলটুকু না পড়া হলে মাহাত অধ্যায়কে এক নিমেষেই ভুলে যেতে পারত ফাতিমা। কিন্তু এখন এমন এক চোরাবালিতে আটকা পড়েছে যার কোনো পথ নেই বের হবার। একবার মনে হয় মাহাত প্রতারক, আনাস ভাইকে সেই ধরিয়ে দিয়েছে। আরেকবার মন বলে তার স্বামীর এত ভালোবাসা আর ওই পবিত্র চাহনি মিথ্যা না, নিশ্চয়ই কোনো কিন্তু আছে এর মাঝে। এই দোলাচলে দুঃখ বেদনায় ভাসতে ভাসতে দিনগুলো কাটে ফাতিমার। ফিজা বেগম মেয়েকে এইভাবে ভেঙে যেতে দেখেন, কিন্তু কিছুই করতে পারেন না। মেয়ে যেই শক্ত দেওয়াল তুলেছে তা ভাঙার সাধ্য ফিজা বেগমের নেই। এর মধ্যে অবশ্য অনেকভাবে কায়দা কানুন করে ফারহিদ থেকে বেশ কিছু কথা আদায় করেছেন তিনি। এও জেনেছেন তার ফাতিমা বিবাহিত। সে এখানে ফিরে আসার পরেই গোপনে বিবাহ সেরেছে মেয়ে। তবে সেই সুসংবাদটুকু মাকে দেয়নি। এখন হয়তো স্বামীর সাথে মনোমালিন্য হয়েছে, কিন্তু কি এমন বিষয় যাতে তার লোহার মতো শক্ত মেয়েটা এত ভেঙে পড়েছে তা ভেবে পান না ফিজা বেগম। ভাবেন আবার ফারহিকেই ধরতে হবে তার। আনাসের অপেক্ষায় থাকতে থাকতে আলী দিনের কাজগুলো পিছিয়ে যায়। অগত্যা মন আনাসের কাছে পড়ে থাকলেও চেষ্টা করে নিজের কাজগুলো চালিয়ে যাওয়ার। রান্নাঘরে যাবতীয় সবকিছু পরিষ্কার করে রাতের খাবারের জন্য সবজি কাটতে বসেও রান্নাঘর বলতে সামান্য একটু খোলা জায়গায় কয়েকটা ইট বিছিয়েই রান্না চলে। 3 বেলাই চলে হালকা পাতলা সবজি, তাও পরিমাণে খুবই সামান্য। মানুষের তুলনায় খাবারের কম পড়ে প্রতিদিনই। আলী এমনিতেই ভোজন রসিক। বাড়িতে মা বোনের হাতের রান্নাগুলো চেটেপুটে খেয়ে ভূয়সী প্রশংসা করত। এখন তো আর তা সম্ভব হয় না। মাঝে মধ্যে বোন এটা সেটা রেঁধে পাঠায়, বেশিরভাগ সময়ই তা আলী পর্যন্ত পৌঁছে না। যেদিন খুব করে পকেট ভরে প্রহরীকে সন্তুষ্ট করতে পারে সেদিন হয়তোবা একটু পায়। ভাগ্য ওর সহায় ছিল বলেই আনাস যেদিন এসেছিল ঠিক সেদিনই ওর দস্তরখানা ছিল বাসা থেকে আসা মজাদার খাবারে ভরপুর। এছাড়া এখন পর্যন্ত এসব খাবারে কোনো রকম বেঁচে থাকছে আনাস। আলী বোঝে এসব গিলতে কষ্ট হয় আনাসের। ওরও যে প্রথম অনেক কষ্ট হতো।
এখন অনেকটা সয়ে গেছে অন্যান্য বিষয়গুলোর মতো। হয়তো আনাসেরও একসময় সয়ে যাবে। ভোজন রসিক বলেই রান্নাঘরে আলীর যাতায়াত ছিল একটু বেশি। মা তখন সেধে সেধে রান্না শেখাতেন। রান্নার সময় মায়ের পাশে বসলেই মা রান্নার টুকিটাকে গোপন সিক্রেট বলতেন। এখানে আসার পর থেকে খেতে খুব কষ্ট হতো ওর। একে তো পরিমাণে খুবই সামান্য খাবার, তারপর আবার রান্নাঘরের অবস্থা বেহাল। কয়েকবেলা না খেয়ে কাটিয়ে দেওয়ার পর দেখল জীবন ধারণে বাঁচতে হলে খেতেই হবে। তারপর থেকে সুযোগ পেলে রান্নার কাজটা বেশিরভাগ আলীই করে। অন্যদের পালা থাকলেও তারা বাকি সাহায্য করে, বেশ মজাদারও হয়। পটলের খোসা ছাড়াচ্ছে একজন, আরেকজন লোহার হামান দিস্তায় রসুন পিষছে। আলী পেঁয়াজ কুচি করছিল। ওর মাঝেই চোখ যায় কক্ষের অপর প্রান্তে দরজা হিসেবে উন্মুক্ত রাখা স্থানের দিকে। আনাস খুঁড়িয়ে আসছে, কেমন যেন টলছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে ভাব। আনাসকে এই রূপে দেখে আলীর বুকের ভেতর খচ করে ওঠে, যেন নিজের আপন ভাইকে দুর্দশাগ্রস্ত হতে দেখছে সে। দৌড়ে এসে আনাসকে আঁকড়ে ধরে। আরেকজন কোনো রকমে মেঝেতে চাদর কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করে ফেলে। সেখানে আনাসকে শুয়ে দেওয়া হয়। আলী দেখে আনাসের পেটের দিকটায় টি শার্টটা ভেজা, কেমন উৎকট গন্ধ ছুটছে। ও আলতো হাতে শার্টটা উঠিয়ে বুকের দিকে টেনে আনতেই ত্বকের এক ভাগ চামড়া টি শার্টের সাথে উঠে চলে আসে। স্রোতের মতো রক্ত ছুটতে শুরু করে ফিনকি দিয়ে। সাদাটে কাঁচা গোস্তের স্তর বেরিয়ে আসে। ভীষণ দুর্গন্ধ ও ভয়াবহ একটা দৃশ্যের অবতারণা হয়। কয়েকজন সহ্য করতে না পেরে সেখান থেকে সরে যায়। আলী হতবিহ্বল হয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। শুধু বুঝে বুকের ভেতর যে যন্ত্রণাটুকু হচ্ছে তা প্রকাশ করতে পারছে না ও। আনাসের ব্যথাতুর মুখটা ওর যন্ত্রণায় ছটফট করাটা সহ্য করতে পারে না। দৌড়ে প্রহরীর কাছে যায়। এখনই আনাসকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। প্রহরী সরাসরি নাকচ করে দেয়। উপর থেকে এরকম কোনো হুকুম পায়নি সে। আলী আবার দৌড়ে আসে, আনাসের হাতটা ধরে। তখনই দেখতে পায় আঙুল দুটোর বেহাল দশা। এবার নিজেকে সামলাতে পারে না, কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়, ভাই তোমাকে কেন এত কষ্ট দিচ্ছে ওরা? আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। আশেপাশের সবার চোখেও সেই অশ্রু সংক্রমিত হয়। কান্না ও হাসি এই দুটো খুব দ্রুত আরেকজনকে সংক্রমণ করে। জেলে এই জিনিসটা আরও বেশি হয়। সবাই যেন হিংসা বিদ্বেষ ভুলে ভাই ভাইয়ের পরিণত হয়। কারো বেশি দুঃখ কষ্টে অন্যরা সমব্যথী হতে আসে। তবে ভিন্ন চরিত্র দেখা যায়। আসল অপরাধী ভাল্লুকগুলো জেলখানায়ও চায় নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করতে। তুলনামূলক দুর্বল ও আর্থিক অসঙ্গতিতে থাকা বন্দীদের চায় ওরা চাকরের মতো ব্যবহার করতে। নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কিন্তু সে সেরের ভিন্ন চিত্র। এখানে প্রায় সবাই একই ধরনের অপরাধে অপরাধী। গোপীচন্দ্র হরিদাসের মতো বিচ্ছুদের কাছে ওদের কাজগুলো অপরাধ হলেও আসলে তা প্রশংসাযোগ্য দায়িত্ব পালন। সেসব কাকে কে বোঝাবে? আনাস ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তখন প্রহরী ছুটে যায় জেল প্রধানের কাছে। একটু পরেই একটা ভাঙা চূড়া স্ট্রেচারে করে ওকে নিয়ে যাওয়া হয়। আলীর মন খুব চাইছিল আনাসের পাশে থাকতে। জেল প্রধানকে অনুরোধ করে, কিন্তু কর্কশ কণ্ঠের কয়েকটা গালি ছাড়া আর কিচ্ছু জোটে না। এদিকে মুসাফা আজকাল খুব খুশি থাকে। হাসানের কাছে ওকে লাগে সদ্য প্রেমে পড়া কিশোরীর মতো, যে নিজের যত্নে মশগুল, সবকিছুতে অকারণ আনন্দ পায়, হাসিতে মেতে থাকে সর্বদা। হাসানের দেখতে ভীষণ ভালো লাগে। মুসাফার এই আনন্দ যেন ও রূপ আরও উপচে পড়ছে। মন খোলা হাসিতে ভীষণ প্রাণবন্ত লাগছে ওকে। হাসানের মনে হয় পূর্ণিমার চাঁদের ওপর যেন অমাবস্যার চাঁদর পড়েছিল। এখন অজানা কারণেই তার সরে গেছে। কি যেন এক চাপা বিষণ্ণতায় ভুগত মুসাফা। এখন সেই বিষণ্ণতা কেটে গেছে। গভীর রাত, হাসান সারা ঘুমে নিমগ্ন। শুধু ঘুম নেই মুসাফার চোখে। অতীত স্মৃতিরা কিলবিল করছে ওর মস্তিষ্কে। সিনেমার পর্দার মতো মনের আয়নায় একে একে ভেসে উঠছে পূর্বের বছরগুলো, স্মৃতিগুলো। আনন্দ আর দুঃখ মিলেমিশে ওদের সংসার গড়ে উঠেছিল। প্রায় ৮ বছর আগের এমনই এক রাতে আনাসের জন্য বধূ সেজে অপেক্ষা করছিল মুসাফা। অনাড়ম্বরে বিয়ে, আত্মীয় স্বজনে গিজগিজ করছিল না বাড়ি। লাল টুকটুকে বেনারসি কিংবা শাড়ি চুরি ভর্তি লাগেজও আসেনি ওর বিয়েতে। কিছু না হয়েও যেন আবেগে ভরপুর ছিল ওর বিয়েটা। 14 বছর বয়সে হুট করে এক স্বামী রূপী প্রেমিককে পেয়ে হৃদয়ের সবটুকু অনুভূতি ঢেলে দিয়েছিল আনাসকে। প্রথম 2 বছর যেন কল্পনার মাঝে কেটে গিয়েছিল। হয়তো এক জীবনই কেটে যেত এমন সুন্দর করেই, কিন্তু হয়নি তা। এক বিকেলে মুসাফার বাসায় করা নারের সামরিক পোশাকের কয়েকটা লোক। সেদিন সাজিদ বাসায় ছিলেন, মুসাফাও তখন বাসায়। আনাস কোনো কাজে দূরে গেছে। সাজিদ এসে দরজা খুলেন। আইনের লোকদের দেখে বেশ চমকে ওঠেন তিনি। তারাই প্রথমে কথা বলে, এটা কি সাজিদ সাহেবের বাসা? জি, আমি সাজিদ। কাকে চাচ্ছেন? মনে মনে বেশ ভরকে যায় সাজিদ। মাহাদের কথা মনে পড়ে বেশি ভয় পাচ্ছেন তিনি। ছেলেটা কোনো অকাজ করেনি তো? কেন আইনের লোক তার ঘরে?
তার বাপদাদাদের মধ্যে কেউ তো এসবে জড়ায়নি। খুব আঁতে ঘাঁ পড়ে সাজিদের। জি, জামিউলকে খুঁজতে এসেছিলাম আমরা। হাঁপ ছেড়েই বাঁচেন যেন সাজিদ। জানান সে এখানে নেই, আসার সম্ভাবনাও নেই। আগ বাড়িয়ে একটু মিথ্যেও সংযোজন করে দেন যে জামি অলিদের সাথে এখন তার মেয়ের বনিবনাও নেই। হয়তো তখনই মনে মনে পরবর্তী পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন তিনি। নয়তো এত আদরের মেয়ে জামাইকে নিয়ে এমন একটা কথা মুহূর্তে কিভাবে বানিয়ে বলে দিলেন। অথচ দুপুরেও খাবারের দস্তরখানে মাছের মাথাটা সযত্নে আনাসের পাতেই তুলে দিয়েছিলেন সাজিদ। দুপুরে খেয়ে কোনো এক কাজে বেরিয়েছে আনাস, এখনও ফেরেনি। এর মাঝেই তার খোঁজে এসেছে পুলিশ। আর তিনি বলে দিলেন মেয়ের সাথে স্বামীর বনিবনা নেই, সেখানে আসেও না। কেন বলেছিলেন এসব? আজ এতদিন এসব মাথায় ঘুরপাক খায় মুসাফফার। আইনের লোকেদের বিদায় দিয়ে মুসাফফার পেছনে পড়েন সাজিদ। কেন আজ পুলিশ তার বাসায়? কি অপরাধ করেছে আনাস? তার বাপদাদা 14 গোষ্ঠীর কাউকে কোনোদিন পুলিশ খুঁজেনি, আজ কেন এলো তার ঘর পর্যন্ত? কোনো অপরাধীকে সে জামাই হিসেবে মানতে পারবে না, ইত্যাদি ইত্যাদি চিল্লাপাল্লা করে ঘর মাথায় তুললেন। মুসাফা তখন চুপসে যাওয়া বেলুনের মতো ঘরের এক কোণে লুকিয়ে কেবলই আল্লাহকে ডাকছিল। বাবার মাথা ঠান্ডার আশায় মনে মনে সব দোয়াই পড়ে ফেলেছিল ও, কিন্তু ভাবতে পারেনি এই জল ঠিক কতদূর গড়াবে। এমনিতেই বেশ কদিন ধরে ওর শরীর ভালো যাচ্ছিল না, কেমন যেন দুর্বল লাগতো, মাথা ঘোরাতো। খেতে বসলে গন্ধ গন্ধ বলে নাক ছিটকাতো শুধু। নাসিমা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন। এখন হঠাৎ অতিরিক্ত চিন্তা ও ভয়ে মুসাফফার মাথার ভেতরে আরো ফাঁকা লাগে। শরীরের ভেতর কেমন যেন গুলিয়ে আসতে থাকে। এক গ্লাসের পানির জন্য দৌড়ে টেবিল পর্যন্ত যাওয়ার আগে বাপের সামনে লুটিয়ে পড়ে মুসাফফা। নাসিমা আঁকড়ে ধরেন মেয়েকে, সযত্নে বিছানায় তুলে পানি খাইয়ে মাথা আর গলা মুছে দিয়ে আদর করেন। এক ফাঁকে আনাসকে কল করে তাড়াতাড়ি আসতে বলেন। মেয়েকে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে দেখে সাজিদ তৎক্ষণাৎ থেমে গেলেও আনাসকে আবার আসতে দেখে পুরনো রাগ তার মাথাচাড়া দিয়ে ওঠে। জামাই সুলভ আদর বাদ দিয়েই তিনি জেরা করা শুরু করেন আনাসকে। কেন আজ আনাসের জন্য তার ঘরে পুলিশ এসেছে? কি করেছে আনাস? তার এতদিনের গর্ব কেন নষ্ট করেছে? ইত্যাদি প্রশ্ন মানে বিদ্ধ করে। মুসাফফার অসুস্থতার সংবাদে উদ্বিগ্ন আনাস বারবার শ্বশুরকে বোঝাতে চায়, আমি আপনাকে সব খুলে বলবো, আগে মুসাফফার সেবা করি। কিন্তু তিনি মানতে নারাজ। ওরা মেহমানখানায় বসে কথা বলছিল। বাবার রেগে রেগে জোরে জোরে কথা বলা শুনে মুসাফফার মনের ভেতর কেমন এক ভয় কাজ করে। দুর্বল শরীর নিয়েই মাকে ধরে ও মেহমানখানায় চলে আসে। আনাসের চোখ পড়ে প্রিয়তমার দিকে, কিন্তু শ্বশুরের কঠোর দৃষ্টি উপেক্ষা করে এক দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছাটুকু আর পূর্ণ করে না। বড়দের সামনে এটা অনেকটা নির্লজ্জতাও মনে হয় আনাসের। কেবল চেয়ে দেখে, ভয়ে চিন্তায় সুন্দর মুখখানি কেমন পাণ্ডুর দেখাচ্ছে। চোখে যেন রাজ্যের ভয়, পুরো শরীরে কিসের আভাস লেপ্টে আছে। আনাস চোখের ইশারায় আশ্বস্ত করার চেষ্টা করে প্রিয়তমাকে, তারপর শ্বশুরের দিকে মনোনিবেশ করে। কিছুদিন আগে একটি মসজিদের সাথে লাগোয়া পাঠাগারে অজানা দুর্বৃত্তরা আগুন লাগায়। ঘটনাক্রমে সেদিন আমাদের মাদ্রাসা থেকে একটি মিছিল বের করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে করা বেয়াদবির প্রতিবাদে। আমাদের মিছিল ওই পাঠাগারের পাশ দিয়ে যায়, কিন্তু আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কারো একটি চুলেরও ক্ষতি করার কোনো নিয়ত আমাদের ছিল না, করিও না। কিন্তু আমরা ওই এলাকা ছাড়ার পরেই শুনি কারা যেন সেখানে আগুন লাগিয়েছে এবং এর দায় পুরোটাই আমাদের মিছিলের ওপর চাপানো হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে। আমি ছিলাম মিছিলের অগ্রভাগে। বেশ কিছু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমাকে, এজন্য হয়তো আমাকেও খুঁজছে। কিন্তু আমি সম্পূর্ণ নিরপরাধ আব্বু। পুরো ঘটনার বিবরণ দেয় আনাস, কিন্তু সাজিদের মন গলেনি। সে হিসেব কষে এই ফোঁকরে আনাস ভালোই ফাঁসবে, জেল জরিমানা হবে, তার মান সম্মানে লাগবে, মানুষজন বলাবলি করবে সাজিদের মেয়ের জামাইকে পুলিশে ধরেছে, আত্মীয়দের সামনে মুখ ছোট হবে। এসব ভেবেই তিনি আরও কঠোর হন। স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত এসব শেষ করো, আর কোনোদিন যেন কোথাও যেতে না শুনি। তাহলে আনাসের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, আর এসব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার আগে যেন এই বাসায় না আসে, মুসাফার সাথে যোগাযোগ না করে। প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন আনাস কি বলবে ভেবে পায় না। প্রিয়তমা স্ত্রীর শুকনো মুখ আর অশ্রুসিক্ত দৃষ্টি ওর পায়ের শেকল বনে যাচ্ছে। আবার মন বলছে, শ্বশুরের এমন কথার পরেও এখানে আর দেরি করা তোকে মানায় না আনাস। শেষে নিজের আত্মমর্যাদাকে প্রাধান্য দিয়ে বেরিয়ে এসেছিল আনাস। মুসাফাকে বলে এসেছিল, খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। আনাস বেরিয়ে যাওয়ার পরপরই মুসাফা আরও অসুস্থ হয়ে পড়ে। তখনও ওরা দুজনের কেউ জানে না কত বড় সংবাদ ওদের জন্য অপেক্ষা করছে, কত যুদ্ধের মোকাবেলা ওদের করতে হবে। আগামীতে কেমন অনিশ্চিত দিন আসছে।
আনাসবিহীন কয়েকটা মুহূর্ত মুসাফার জন্য ছিল ভীষণ দুর্বিষহ। সে সময়কার কষ্টের কথাগুলো মনে করে ওর চোখে জল জমে। বা হাতের তালু দিয়ে গাল মুছতে চোখের সামনে হাসানের ছায়া ভেসে ওঠে। কি হয়েছে বোজান? হাসান চোখ কচলে জানতে চায়। চোখ ভর্তি ঘুম ওর, তবুও বিছানায় মুসাফাকে না পেয়ে ওয়াশরুমের দরজায় গিয়েছিল। সেখানেও নেই বুঝতে পেরে হোটেলের এই ছোট্ট বারান্দায় চলে এসেছে। নতুন জায়গা, ঘুম আসছিল না, তাই এখানে এসেছি। মুসাফা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, আসো বোজান, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এদিকে অবরোধ ভেঙে অবশেষে আজই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে ফাতিমা। এখনও সে মাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ফারহিকেও কড়া বারণ করেছে মাহাদের সাথে কথা না বলতে। সে বারণ উপেক্ষা করে মাঝে মধ্যে 2-4টা মেসেজের উত্তর দিচ্ছে ফারহি। মাহাদের এমন বিরোহী রূপ দেখে খুব মায়া লাগছে ওর। ওর জন্য যদি কেউ এমন কান্নাকাটি আর পাগলামো করত তবে কত আগেই গলে যেত ফারহি। আরও যদি মাহাদের মতো স্মার্ট, সুদর্শন আর বড়লোকের ছেলে হয় তবে তো কথাই নেই। কিন্তু এই ফাতিমা এত ভাব কোথা থেকে পায় বোঝে না ফারহি। কি এমন অভিমান হয়েছে একেবারে ডুমুরের ফুল হয়ে যেতে হবে? আসল কারণ তো ফারহিও জানে না। কয়েকবার জানার চেষ্টা করে লাভ হয়নি। মুখ খুলেনি ফাতিমা। মাহাদু জানে না কিছুই, তবে তার মন ঠিকই বলছে খারাপ কিছু হয়েছে। হয়তো ফাতিমা জেনে গেছে মাহাদের জন্য আজ আনাসের এই করুণ অবস্থা। যে ভয় করছিল মাহাদ তা খুব দ্রুতই ফলে গেছে। তবে ভাগ্য ওর খুবই ভালো যে ও ফাতিমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলতে পেরেছে। ওর মনে নিজের একটা জায়গাও করে নিতে পেরেছে। ফাতিমা নাস্তা বানিয়ে নিজে খেয়ে ফিজা বেগম আর ফারহির জন্য রেখে গেছে। ফারহি তখনও বিছানায় এলোমেলো হয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। এমন সময় ফিজা বেগম ঢুকলেন রুমে। সচরাচর এখানে তিনি আসেন না, আসার সাহস পান না। ফাতিমা থাকলে উনিও দেন না, তবে ফাতিমা না থাকলে মাঝে মধ্যে আসেন। আর যখন ফাতিমা বা ফারহি কেউই থাকে না তখন রীতিমতো গোয়েন্দা অভিযানও চালান। আজ অবশ্য এসেছেন ফারহির কাছে। ফাতিমার এত পরিবর্তনের কারণ জানতে হবে, তবে তার আগে আলাপ জমাতে হবে একটু। টুকটাক কথা বলার মাঝেই কলিং বেল বাজে। ফারহি উঠে আসে দরজা খোলার জন্য। পেছনে পেছনে ফিজা বেগমও আসেন। দরজা খুলে মাহাতকে দেখে চমকে ওঠে ফারহি। ভাগ্যিস ফাতিমা বাসায় নেই। মাহাতকে না ডাকলেও ও নিজেই ঘরে ঢুকে যায়। ফিজা বেগম প্রশ্নের চোখে তাকান। ফারহি দুজনের দিকে কয়েকবার তাকায়। মাহাদের দিকে তাকিয়ে ফিজা বেগমের দিকে আঙুল তাক করে বলে, উনি আপনার মেয়ের জামাই। আবার মাহাতকে দেখিয়ে ফিজা বেগমকে বলে, উনি আপনার শাশুড়ি। দুজনে বেশ কিছুক্ষণ হাঁ করে ফারহির দিকে চেয়ে থাকে। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? কি বলে এসব? ওদের তাকাতে দেখে ফারহিরও টনক নড়ে। বুঝতে পারে ও আসলে পুরোই উল্টো পরিচয় দিয়েছে। এরপর তিনজনই একসাথে হেসে দেয়। ফিজা বেগম বেশ আন্তরিকতার সাথে গ্রহণ করেন মাহাতকে। দ্রুত সোফা দেখিয়ে বসতে বলেন। শাড়ির আঁচলটা মাথার ওপর আরেকটু টেনে দিয়ে শরীরও হাত ঢাকার বৃথা চেষ্টাই করেন। ফিজা বেগম খোলামেলা চলতে ভালোবাসেন। আনাসের বাবার ঘরে থাকাকালীন তিনি ইচ্ছা মতোই চলতেন। তারপর যখন প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছাড়েন তখন দুনিয়ার অনেক রূপ দেখে ফেলেন তিনি খুব অল্প সময়ে। রং বেরঙের স্বপ্ন দেখানো মধ্যবয়সী প্রেমিক যখন ফিজাকে চার দেওয়ালের মাঝে একান্তে পেয়ে গেল তখন যেন ভুলে গেল অতীতে দেওয়া হাজারো প্রতিশ্রুতি। স্বপ্নের কথা দূরেই পড়ে রইল। ফিজা বেগম সাথে করে নিজের অলংকারগুলো নিয়ে এসেছিলেন। অতি বিশ্বাসী সেগুলো প্রেমিকের হাতে তুলে দেন। মাসখানেক তাতে দুজনের বেশ জমে যায়। মজাদার খাবার, ইচ্ছে মতো যেখানে সেখানে ঘোরা আর টাকা উড়ানো চলে। এরপর আস্তে আস্তে আসল রূপ বেরিয়ে আসে। ফিজাকে চাপ দেন আনাসের বাবার থেকে বা নিজের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। ছোটখাটো বিষয় নিয়ে তুমুল বকাবকি, গালিগালাজ চলতে থাকে। রীতিমতো হাতও উঠে যায় ফিজার উপর। তখন ফিজা বুঝতে পারে কত বড় ভুল সে করেছে। যে ভুল শোধরাবার আর কোনো উপায় নেই। মাস 6 সেখানে কাটায় ফিজা। এর মাঝে পালাবার বহু উপায় তালাশ করে, কিন্তু এতটুকু বুঝতে পারে এখন আর যাওয়ার জায়গা নেই। বাবার বাড়িও না, স্বামীর বাড়ি তো নাই। এখান থেকে পালালে নিজের দায়িত্ব নিজে নিতে হবে। রুদ্রদের টিনসেট ওদের পাশের রুমেই কয়েকটা ব্যাচেলর পুরুষ থাকে। রুদ্রের চোখ এড়িয়ে তাদের সাথেও বেশ ভালো ভাব জমিয়ে গিয়েছিল ফিজার। এর মধ্যে মধ্যবয়সী শাহজাহানের সাথে ভাবটা বেশি জমে। যতবার ওদের দেখা হতো শাহজাহান ফিজার ভূয়সী প্রশংসা করত। রুদ্রের মতো বাদরের গলায় ফিজার মতো মুক্তা মানায় না তাও মনে করিয়ে দিত প্রতিদিনই। এতে বেশ গলে যেত ফিজা। শাহজাহানের প্রতিও মনে বেশ টান অনুভব করতে শুরু করে। বাথরুমের সিরিয়ালে, রান্নাঘরের চিপায় কিংবা রুদ্র বাইরে গেলে শুরু হয়ে যেত শাহজাহানের সাথে হাসি ঠাট্টা গল্পগুজব। ফিজাও নিজের কথা অনর্গল বলে যেত। রুদ্রের সাথে যে ওর বিয়ে হয়নি এই সত্যটা একমাত্র শাহজাহানই জানত। রুদ্র আসলে নারী ব্যবসায়ী, বড়লোকের ছেলে বা বিরাট ব্যবসায়ী। এগুলো যে সব ভুয়া কথা তাও ফিজার কানে তোলে শাহজাহান।
ফলশ্রুতিতে ফিজার বেশ আস্থাভাজন হয়ে ওঠে। নিজের সম্পর্কে শাহজাহান বলে সেও ব্যবসায়ী, ঢাকা শহরে সবসময় থাকা হয় না বলেই এখন টিনসেটে এসে উঠেছে। কদিন পরেই নাকি সে দেশের বাইরে পাড়ি জমাবে। আস্তে আস্তে শাহজাহান খেসা হয়ে উঠতে শুরু করে ফিজা। ভুলেই যায় তার স্বামী আনাস ফাতিমার মতো দুটো সন্তানের কথা। পালিয়ে এনে যখন এই টিনসেটে উঠিয়েছিল রুদ্র, তখন চোখ কপালে ওঠার দশা হয়েছিল ফিজার। নিজের সম্পর্কে এত বেশি বলেছিল রুদ্র যে ফিজার চোখ ভর্তি ছিল রানীর হালে থাকার স্বপ্ন নেশা। বড়লোকের ঘরের বউ হয়ে রাজত্ব করার নেশাতেই স্বামীর ভালোবাসা আর মাসুম দুটো সন্তান ছেড়ে রুদ্রের হাত ধরে ঘর ছেড়েছিল ফিজা। কিন্তু এসে এই ময়লা অগোছালো টিনশেডের ছোট খুপড়িতে সেই স্বপ্ন ধুলোয় মিশে যায়। কিন্তু রুদ্র তা খুব দ্রুতই সামাল দেয়, হাজারো মিথ্যার আশ্রয় নিয়ে। নিজের অলংকারগুলো নিয়ে আসার বুদ্ধি রুদ্র দিয়েছিল। এখানে ফিজা সামনে রাখতে পারবে না, হারিয়ে বা চুরি হয়ে যাবে বলে সেগুলো হাত করে নেয় রুদ্র। হাতে পাওয়ার পর বিক্রি করতে আর সময় নেয়নি। সেসব দিয়েই কয়েক মাস বেশ চলে যায় ওদের। এরপরেই শুরু হয় নতুন নাটক। অর্থের জন্য ফিজার প্রতি রুদ্রর অত্যাচার আর শাহজাহানের ফিজার বন্ধু হয়ে ওঠার কাহিনী। ফিজা শাহজাহানকে একদিন বলে দেয় এখান থেকে পালানোর চিন্তায় বিভোর সে। তখনই শাহজাহান মনের কথা জানতে পারে, তার ঘরে রানী হবার প্রস্তাব। দুদিন বাদেই বিদেশ যাবে সে। সেখানে গিয়ে যেভাবেই হোক ফিজাকে নিয়ে যাবে, দুজনে সুখের সংসার সাজাবে, আরও কত কি। এবারও এসব স্বপ্নে বিভোর হয় ফিজা। শাহজাহান একদিন জানায় ওর ভিসা হয়ে গেছে, আর কদিন বাদেই চলে যাবে সে। এখন ফিজাকে নিজের গ্রামের বাড়ি রেখে আসতে চায়, তারপর তো বিদেশে নিয়ে যাবে। একবার চুনে মুখ পুড়িয়ে আবার চুনে পুরো শরীর পোড়ানোর জন্যই প্রস্তুত হয় ফিজা। নিত্য নতুন স্বপ্নে বিভোর ফিজা একটু কিছুও খতিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি সেদিন। আনাস ফাতিমাকে রেখে রুদ্রের হাত ধরে বাড়ি পালানো ফিজা আবারও রুদ্রের সেই টিনশেডের খুপড়ি ছেড়ে শাহজাহানের হাত ধরে ঘর ছাড়ে। কিন্তু শাহজাহান ওকে জীবিত লাশ বানিয়ে ফেলেছিল। সে জীবন থেকে কিভাবে ফিরে এসেছে তা আর মনে করতে চায় না ফিজা বেগম। তবে ওই দিনগুলোতে প্রবলভাবে মাতৃত্ব জেগেছিল ওর। বুক পুড়ত আনাস ও ফাতিমার জন্য। আনাস ততদিনে বড় হয়েছে, বুঝতারও হয়েছে, আবেগকে ছেড়ে দায়িত্বকে প্রাধান্য দিতে শিখেছে। মায়ের এতদিনের অন্তর্ধান কিংবা ফিরে আসা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। কেবল ফিজা নিজেকে অশ্রুতে ভাসিয়ে দিয়ে দুর্দশার গল্প বলেছেন, আর আনাস নীরব শ্রোতা হয়ে শুনে গেছে। সেদিন সন্ধ্যায় মুসাফা আনাসকে দেখেছিল মালেকা চাচির ঘরে। কালো বর্ণের পুরুষের একটু হালকা অবয়বের ভেসে ওঠার ছায়ায় আরেকটি নতুন গল্প রচিত হয়ে গিয়েছিল। আনাস ফিজা বেগমকে সহজে মেনে নিলেও ফাতিমা মানেনি। ফাতিমা এই নারীর সম্পর্কে আর কোনো আগ্রহ বোধ করেনি। যদি ও একটু খেয়াল করে দেখত, তবে অনেক কিছুই সাদা চোখে দেখতে পেত। দেখত একজন নষ্ট নারীর তওবার গল্প, মাতৃত্বের তুমুল টান। যেদিন জেনেছিল ফাতিমা বিয়ে বসেছে, সেদিনই কল্পনা করেছিলেন মেয়ের সংসার গুছিয়ে দিতে যা করার প্রয়োজন তাই তিনি করবেন। আজ যখন মাহাত নিজেই উপস্থিত হয়েছে তার সামনে, তখন এই সুযোগকে আর হারাবেন না তিনি। মাহাতকে দেখে যেন নিজের অতীত আর ছোট ফাতিমার এক টুকরো শৈশব ভেসে ওঠে ফিজার চেহারায়। নিজেকে সামলে নিতে বেশ অনেকটা সময় পেরিয়ে যায়। ততক্ষণে মাহাত কাচুমাচু ভঙ্গিতে চারদিকে দৃষ্টি বুলায়। খুবই সাধারণ একটা মেহমানখানা, 5 সিটের সোফা, একপাশে একটি টি টেবিল, তার উপর বেতের বোনা একটা ফুলের শোপিস, আর একপাশে স্টিলের একটা কিতাবের আলমারি। জিনিস বলতে এই, তবে সবকিছুতে যেন মনমরা ভাব। ঘর জুড়ে তেমন প্রাণ চাঞ্চল্য নেই। বাবা, আপনি একটু বসেন, আমি সামান্য চা করে আনি। ফিজা বেগম খুব আন্তরিক ভঙ্গিতে বলে, আন্টি, মানে আম্মা, আমি তো খুব ছোটই বয়সে, যদি তুমি করে বলতেন তাহলে খুব খুশি হতাম। আচ্ছা বাবা, বসো তাহলে। মাহাদের বলার ধরনে হেসে ফেলে ফিজা বেগম। ওকে বসিয়ে হাসি মুখে দ্রুত ছোটেন রান্নাঘরের দিকে। এক চুলায় চায়ের পানি দিয়ে আরেক চুলায় দুধ চাল করে দেন। ইচ্ছে দ্রুত হাতে একটু পায়েস রাঁধার। ফ্রিজ হাতড়ে কিছু ফলমূল বের করে সুন্দর শেপে কেটে নেন। আধা ঘন্টার মধ্যে বেশ ভালো কিছু নাস্তা নিয়ে ফিজা মাহাদের সামনে উপস্থিত হয়। এদিকে প্রায় 3-4 ঘন্টা পর আনাস সেদিন হাসপাতাল থেকে ফিরে আসে। পেটের চামড়া উঠিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে। হাতের আঙুলেও ব্যান্ডেজ। প্রয়োজনীয় ঔষধপত্র সবকিছুর ব্যবস্থাই করে দেওয়া হয়েছে। হরিদাসের প্রতি উপর থেকে আদেশ এসেছে, আনাসকে এখনই শেষ করে দেওয়া যাবে না, নির্যাতনও চালাতে হবে, চিকিৎসাও করা হবে। এভাবেই চলতে থাকবে দিনগুলো। একসময় আনাস মুখ খুলবেই, এটাই তাদের বিশ্বাস। আলী নিজের কাজ শেষ করে বাকি সময় আনাসের কাছেই পড়ে থাকার চেষ্টা করে। এতে ওর ঘুমের ব্যাঘাত হয়, প্রয়োজনীয় অনেক কাজ ফেলে রাখতে হয়। তবুও একান্ত আপনজনের মতোই সর্বদা আনাসের সেবায় নিয়োজিত থাকে আলী। আনাস মনে মনে শুকরিয়া আদায় করে। সারা জীবন সবার নিগ্রহের শিকার হয়েছিল সে।
কালো ত্বকের জন্য কতই না নিন্দে তামাশা করা হয়েছে, কত কত কথার ছুরির আঘাত পড়েছে আনাসের কোমল হৃদয়ে। সে খবর তো আনাস আর আনাসের অন্তর্যামী ছাড়া আর কেউ জানেন না। আজ সেই আনাসের জন্য কারাগারের এমন অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ যে একজন দরদি ভাই পাঠিয়ে দেবেন তা আনাস কল্পনাও করেনি। আনাস প্রায় ঠোঁট বিড়বিড় করে উচ্চারণ করে। কম্পিউটারের সামনে মাথা ঝুঁকিয়ে দীর্ঘক্ষণ বসে আছে এক যুবক। কোকড়ানো ঝাঁকড়া চুলগুলো কপালের ঘামে লেপটে গেছে, মোটা টবের পাঞ্জাবিও ঘামে গায়ের সাথে লেপটে আছে। অথচ সেসবে কোনো বিকার নেই যুবকের। উদ্বিগ্ন চোখে ব্যস্ত হাতে মাউস নাড়িয়ে কিছু করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সফল হচ্ছে না। অনেকটা সময় তাকে পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ায় আরেক যুবক। প্রথম যুবকের পিঠে হাত রেখে বলে, ভাই কোনো সুরাহা করতে পারলে? না ভাই, এতগুলো দিন পার হয়ে গেল, এখনও কিছুই করতে পারছি না। হতাশ হও না ভাই, চেষ্টা চালিয়ে যাও। তুমি কি মনে করো আমাদের অন্য কোনো উপায় অবলম্বন করা উচিত? কিছুই তো বুঝতে পারছি না, যা করছি তাতেই বিফল হচ্ছি। তুমি কিছু ভেবেছ? দ্বিতীয় যুবক হাত দুটো মুষ্টিবদ্ধ করে আবার মেঝেতে বসে পড়ে। অস্থির লাগছে ওর। আনাস ভাই এখন কেমন আছে ওরা জানে না, তবে ভ্রাতৃত্বের বন্ধনের জন্যই হয়তো অনুভব করতে পারছে আনাসের যন্ত্রণা। খুব দ্রুত ভাইকে মুক্ত করতেই হবে ভাবে সে। ধীরে ধীরে উঠে হাম্মামের দিকে এগিয়ে যায়। ভালো করে অজু করে 2 রাকাত সালাতুল হাজত আদায় করবে। নিশ্চয়ই আল্লাহ কোনো উপায় বের করে দেবেন। এতদিন কেন এই বিষয় মাথায় আসেনি ভেবে কষ্ট লাগে। শয়তানকে গালমন্দ করতে করতে আপন মনে হাঁটতে থাকে দ্বিতীয়জন। প্রথমজন তার হাঁটা দেখে। অত্যাধিক শক্তির অধিকারী এই যুবকের এমন নম্র হাঁটা দেখে কেই বা বলবে যে সে এক খুশিতেই তাগুতকে জমের বাড়ি দেখিয়ে দিতে পারে। ছোট এক টুকরো রঙিন কাগজ, সুন্দর করে যা কাটা হয়নি। ব্যাকাতারা এবড়ো খেবড়ো হয়ে আছে এক এক পাশ। মাঝে খুবই কাঁচা হাতে একটি শব্দ লেখা, মা। ম অক্ষরটা কষ্ট করে বুঝে নিতে হচ্ছে। সাথে লাগোয়া আকারটা বেঁকে চলে গেছে আরেক দেশে। পাশেই সুন্দর করে আঁকা একটি হার্ট চিহ্ন। কাগজটা হাতে নিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে মুসাফা। ঠোঁটের কোণে ভালো লাগার হাসিটুকু লেপটে থাকে দীর্ঘক্ষণ। সেদিন তাজমহল দেখতে বেরিয়েছিল ওরা। আরশাদ আর হালিমাও এসেছিল। মুসাফার চর্মচোখ ঘুরেছে আর তাজমহল দেখেছে ঠিকই, তবে অন্তর আর ভেতরের চোখটা সর্বক্ষণ আরশাদকে সঙ্গ দিয়েছে। লোকে তাজমহল দেখুক, তাতে ওর কি? ও তো আজ নিজেই আস্ত একটা তাজমহল নিয়ে ঘুরছে। তাকে আর লোক জানে? আনাস আর ওর মহব্বতের সৌধ আরশাদকে এখনও বুকে জড়িয়ে আছে, ভালোবাসতে আদর করতে পারছে। এর চেয়ে বড় আনন্দের আর কী বা হতে পারে? আরশাদ কোন ফাঁকে যেন মুসাফার ভ্যানিটি ব্যাগে চিরকুটটা রেখে দিয়েছে। সেই থেকে এখন পর্যন্ত মনে হয় 1000 বার দেখে ফেলেছে মুসাফা, কিন্তু একবারও চিরকুটটা পুরনো বা মনে হচ্ছে না আগে দেখে ফেলেছে। বরং প্রতিবার প্রথমবারের মতো নতুন আবেগ উত্তেজনায় ভাসছে। তার ছেলে, তার সিংহ কলিজার টুকরো আরশাদ তাকে বলেছে, মা ভালোবাসি। এত দীর্ঘ বিচ্ছেদের পরেও সে মাকে ভালোবেসেছে, মাকে চিনেছে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে মুসাফা জানে না। প্রায় 1 সপ্তাহের ছুটি শেষে আজ ওরা বাংলাদেশে ফিরছে। গতকাল আরশাদের কাছে বিদায় নিয়ে এসেছে। হালিমা বলেছিল আরশাদকে খুব দ্রুতই বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। আনাসের ফয়সালা হওয়ার সাথে সাথেই আরশাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বাবা এবং মায়ের পরিচয় বাংলাদেশি হিসেবেই জন্ম নিবন্ধন করার ইচ্ছে আনাসের ছিল। সেটাকে পূর্ণ করার চেষ্টা চালাচ্ছে এখানকার ভাইয়েরা। 4 মাস বয়সে আরশাদকে কোলে নিয়ে আনাস এসেছিল বর্ডারের এপাশে। শোকে মুজ্জমান ও আহত মুসাফাকে সাজিদ নিয়ে এসেছিলেন নিজের ঘরে। টিনের 2 রুমের ঘরটা আর এক পৃথিবীর সুখ সেদিনই বিদায় নিয়েছিল মুসাফা আনাস আর আরশাদের জীবন থেকে। হারিস ছিল আনাসের ভাই। একই সাথে কাঁধে মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়ে যাওয়া ভাই ওরা। যখন আনাস দুধের শিশু নিয়ে হারিসের ঘরে আশ্রয় নেয়, তখন হালিমার সন্ধান হারিসই দেয়। হালিমা আর হারিস আপন ভাই বোন। একই পথে চলা আরেক ভিনদেশি ভাইয়ের সাথে হালিমার বিয়ে দিয়েছিল হারিস। নতুন অতিথি আগমনের সংবাদ শুনিয়ে যখন হালিমা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছিল, ঠিক তখনই অনাগত সন্তানের পিতৃহারা হওয়ার সংবাদ আসে। হালিমার স্বামী শহীদ হয়ে গেছেন। প্রবল কষ্টেও সবর করে দিন পার করেছিল অনাগতের আশায়। তখন আল্লাহ তার আরও কঠিন পরীক্ষা নেন। 7 মাসের গর্ভবতী অবস্থায় হঠাৎ একদিন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, কিন্তু সাথে সাথেই আল্লাহর মেহমান হয়ে যায় সে। শোকে দুঃখে পাগলপাড়া অবস্থা তখন হালিমার। এমন সময় আরশাদকে নিয়ে আনাস আসে সেখানে। হারিসের পরামর্শে হালিমার কোলে তুলে দেয় আরশাদকে। হালিমা পরম যত্নে আগলে নেন আরশাদকে। আরশাদের দুধমা ও পালক মা তিনি। অবশ্য শুধুমাত্র আরশাদকে সময় দেওয়ার জন্যই আনাসও কতগুলো বছর সে অঞ্চলে পড়েছিল। একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল, তবে এই গ্রামের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছিল। লোকেরা জানত হালিমা পালক সন্তান গ্রহণ করেছে।
তারাও আর প্রশ্ন করেনি, কিন্তু আরশাদকে আনাস অবুজ দুধের শিশু থেকে জানিয়েছে সে তার ঔরসজাত পিতা, তার জন্মদাত্রী মাও আরেকজন, হালিমা তার দুধ মা, সবকিছুই। এরপর যখন আনাস বাংলাদেশে যায় তখন আরশাদের সম্পূর্ণ দায়িত্ব হারিস আর হালিমাকেই দিয়ে আসে, জানায় দ্রুতই আরশাদকে নিতে ফিরবে সে, যদি কখনো ফিরতে নাও পারে তবে মুসাফা ফিরবে। আরশাদকে যেন মুসাফার কোলে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু হালিমার পূর্ণ অধিকার থাকবে আরশাদের উপর। আরশাদের শৈশবের কত মিষ্টি গল্প যে স্বল্প সময়ের সাক্ষাৎকারে হালিমা করে ফেলেছে তার ইয়ত্তা নেই। কল্পনার চোখে মুসাফা দেখেছে তার ছোট্ট আরশাদ উপর হচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, টুকটুক পায়ে হাঁটছে, আধো আধো বুলিতে মা ডাকছে, কথা শিখছে। ইস, কতই না মিষ্টি সে দৃশ্য। মুসাফা জীবিত থেকেও আরশাদের মা হয়ে সন্তানের শৈশবটা নিজ চোখে দেখতে পারেনি, দুই হাতে আগলে যত্ন করে তাকে বড় করতে পারেনি, এমনকি দিতে পারেনি নিজের সন্তানের পরিচয়টাও। অদৃশ্য এক জ্বলুনিতে ভরে যায় ওর মন। কি ভীষণ কষ্টের এক অধ্যায় ও মনে পুষে রেখেছে তা যদি পৃথিবী জানত। ব্যাগ গোছানোর ফাঁকে ফাঁকে আরশাদের দেওয়া টুকরো চিরকুটের চোখ বোলায় মুসাফা। পেছন থেকে সারা এসে কাঁধে ঝুলে পড়ে। হাতের কাগজ থেকে সারা বলে, মাম্মাম, ভায়া ভায়া। মেয়েকে কাছে এনে আদরে ভরিয়ে দেয় মুসাফা। সারাও হাত পা নাড়িয়ে অর্থক অনর্থক সুন্দর ও হিজিবিজি কথা মিলিয়ে গল্প জুড়তে থাকে। বড় ভাইয়া তাকে কেমন করে আদর করেছে তাও দেখাতে থাকে। মুসাফা হেসে তাল মিলিয়ে কাপড় ভাঁজ করে করে ব্যাগে ঢোকাতে থাকে। এমন সময় মোবাইল বেজে ওঠে। এমন সময় নাসিমা বেগমের কল দেখে অনেকটা ঘাবড়ে যায় মুসাফা। কল রিসিভ করতে ওপাশ থেকে নাসিমার হাঁপানো কণ্ঠস্বর ভেসে আসে। হ্যাঁ মা, বলো। এই তোরা কখন আসছিস রে? রাতে রওনা দেব। তোদের বাসাতে উঠবি? হ্যাঁ মা। কেন? জামাইকে বল না সরাসরি আগে আমাদের বাসায় উঠতে। নাসিমা বেগমের কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট শুনতে পায় মুসাফা। আচ্ছা মা, বলবো, কিন্তু কি হয়েছে তা তো বলো। আর বলিস না, আমার কপাল না, আমার কপালে অশান্তি আর দুর্ভোগ ছাড়া কি কিছু আছে বল? তোর বাপের সংসার আমার আর করতে মন চায় না, বুঝেছিস? শুধু তোদের কথা ভেবেই করি, কিন্তু তোদের দুইটাও আর আমাকে ভোগাতে ছাড়িস না। কবে যেন তোদের জ্বালায় মরেই যাব আমি। আহ মা, কি হয়েছে সেটা তো বলবে। তোর ওই অজাত ভাইটা, সে নাকি কোন মেয়েকে পছন্দ করে, বিয়েও করে ফেলেছে, এখন ঘরে উঠাতে চায়। এসে আমার পায়ে পড়েছে। বিয়ে যখন করেছিল তখন তো আর মাকে মনে ছিল না, এখন এসেছে পায়ে পড়তে। মেয়েটাকে সেটাও বলে না। মেয়ের পরিচয় শুনলে নাকি আমি আর তোর বাবা হার্ট ফেল করব। তাহলে এমন মেয়ে বিয়ে করলো কেন বলতো? সেই সকালে এসে বসে আছে, এখনও মুখে পানিও তোলেনি। আগে তার বিয়ে না মানলে নাকি কিছুই খাবে না। আমি তো তোর বাপের কানে এই কথা তোলার সাহসটাও পাচ্ছি না। কি করি বলতো? তাই বলেছি তুই আয় একটু বাসায়, একসাথে চিন্তা করে সমাধান করি। আচ্ছা, ছোট্ট করে জবাব দেয় মুসাফা। ওর মাথায় চিন্তার ঝড়। মাহাদের ফোনে একদিন দেখেছিল ফাতিমার নম্বর। ওদের মাঝে হৃদয় কেন্দ্রিক একটা সম্পর্ক আছে তা বুঝতে পেরেছিল। সরাসরি মাহাদকে জিজ্ঞাসা করলে ও ভিন্ন উত্তর দিয়েছিল যে প্রতিশোধ নিতে নাকি এসব করেছে ও। মাহাদের পরবর্তী কর্মকাণ্ডে এটাই বিশ্বাস করেছে মুসাফা। আনাসের এই ঘটনা শোনার পর থেকে মুসাফা আর মাহাদের সাথে কথা বলেনি। এখন ভাবছে মেয়েটা তাহলে কে? ফাতিমাই নয় তো? যদি ফাতিমাই হয় তবে আরেক কোন্দল শুরু হতে যাচ্ছে। আম্মু বা আব্বু কেউই মেনে নেবেন না। মাহাদ জোরাজুরি করলেও শ্বশুর শাশুড়ির ক্রোধের রেশে সব সময় পড়ে থাকবে ছোট মেয়েটা। আর যদি অন্য কেউ হয় তবে কে, যার কথা আম্মু আব্বু শুনলে হার্টফেল করবে? মুসাফার মন এটাই ডাকে মেয়েটি ফাতিমা। আর তার পরিবারে ফাতিমাকে কেন্দ্র করে আবার বড় একটি ঝড় আসতে চলেছে। যেভাবেই হোক হাসানকে বুঝিয়ে বাসায় যেতে হবে ওর। এদিকে ফাতিমা বাসায় আসতেই ফারহি ওকে চেপে ধরে। আজ বলতে হবে মাহাদের সাথে কি হয়েছে। ফাতিমা প্রথমে বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারে না। ওর মন বলে যে ভেতরের এই কাঁটাটা একটু উপড়ানো দরকার। কারো কাছে শেয়ার করলে হয়তো মনটা একটু হালকা হবে। সেরকম ফারহি ছাড়া আর কে ফাতিমার এত আপন আছে? পুরো ব্যাপারটাই ফারহিকে খুলে বলে ফাতিমা। ঝরঝর করে কাঁদে, পাগলের মতো বালিশ চাপড়ে ধরে। ওর বিলাপ ধ্বনিতে ফারহির বুক এফোর ওপর হয়ে যায়। ফারহি কখনো ভাবতেও পারেনি এমন কিছু শুনবে সে। ফাতিমাকে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি ও। ওর দিশেহারা লাগে। হাত চেপে ধরে নিজের মতো সান্ত্বনা দিতেই ব্যস্ত হয়ে পড়ে। একটু পর নিজেই শান্ত হয়। চোখে মুখে বড় বড় নিঃশ্বাস টেনে স্বাভাবিক হয়ে বসে ফাতিমা। এরপর ফারহির মুখের দিকে চেয়ে প্রশ্ন করে, আমি এখন কি করব বলো তো ফারহি? ফারহি তাকিয়ে থাকে ফাতিমার চেহারার পানে। কি মায়াবী নিখুঁত একটা মুখ, মিষ্টতা যেন লেপ্টে আছে। শুধু রংটা একটু চাপা, নয়তো পলক ফেলেই ফারহি বলে দিত, তোর মতো এত সুন্দরী আমি দ্বিতীয়টি দেখিনি রে। তোর এত সুন্দর চোখে অশ্রু আনতে পারে সে কোন পাষাণ? এখন ফারহি জানে পাষাণকে। মাহাদ এই কাজ করেছে বিশ্বাস করতে কষ্ট হয় ওর। তবে কেন আজ ছুটে এসেছিল?
কেন ফিজা বেগমকে এত অনুনয় বিনয় করছিল, অথচ তার প্রাণের আনাস ভাইয়া আজ কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে অত্যাচারিত হয়ে দিন কাটাচ্ছে শুধু এই মাহাদের জন্যই। আমি কি বলবো জানি না রে, সে তোর স্বামী, আবার সে এমন অপরাধী যার ক্ষমা নেই। কি বলবো আমি তোকে বল? আমি যদি মাহাতকে মেনেও নেই তবে কি সবসময় এই কষ্ট আমাকে ভোগাবে না? আমার হৃদয় কি আর তাকে স্বচ্ছভাবে ভালোবাসবে? ভাইয়াও কি জানবে না যার জন্য তার এত দুর্ভোগ? আমি তাকে নিয়ে সংসার শুরু করেছি। আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলেও চোখ ছলছল করে ওঠে ফাতিমার। ফারহি আবার দুই হাতে শক্ত করে ফাতিমার হাত চেপে ধরে। মাথা ঠান্ডা কর, একটা কথা বলবো, ঠান্ডা মাথায় ভাববি, কথা দে আগেই রেগে উঠবি না। সরু চোখে ফাতিমা দেখে বোঝার চেষ্টা করে কি বলার জন্য ফারহি এত ভূমিকা টানছে। না বুঝে অগত্যা মাথা নেড়ে সায় দেয়। ঠিক আছে বল, রাগ করব না, আজ মাহাত ভাই এসেছিল এই বাসায়। এতটুকু বলে থেমে যায় ফারহি। ফাতিমার দিকে তাকিয়ে ওর মুখভঙ্গি বোঝার চেষ্টা করে। ফাতিমার চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে, আবার মিয়ে যায়। স্বাভাবিক ভঙ্গিতে বসে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। তোর আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলেছে, আন্টি খুব দ্রুতই ওদের বাসায় যাবেন, হয়তো তোদের বিষয়টা মিটিয়ে নিতে বলতে কি চায় তারা? মাহাত ভাই তোকে ঘরে তুলতে চায় যত দ্রুত সম্ভব, আর সেটাতে সায় দিচ্ছে এই মহিলা কি জীবনেও আমাকে শান্তি দেবে না? কিরবিরিয়ে ওঠে ফাতিমা। ফিজা বেগমের দিকে ছুটতে যাচ্ছে ও। দ্রুত পথ আগলে দাঁড়ায় ফারহি। বোন আমার, শোন, ভেবে চিনতে সিদ্ধান্ত নে, এইভাবে মাথা গরম করিস না। শত হোক সে তোর স্বামী, তার সাথে এখন তোর সবকিছু জড়িয়ে আছে অনেক ভালো স্মৃতি। একটা ভুল সে করেছে মানলাম, ভুলটা জঘন্য রকম ভুল তাও মানি, কিন্তু সে যে এর জন্য অনুতপ্ত তাও তো দেখছি। এমন মানুষকে ক্ষমা করে দিতে হয় রে পাগলি। আমি বলবো তুই অনেক বুদ্ধিমতী, জীবনের হাজারো বেগতিক অবস্থা তুই সামলে নিয়েছিস, কত চড়াই উচ্চাই পার করে এত দূর এসেছিস। ছোট থেকে সংগ্রামের জীবন তোর, সবটাই বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় উচ্চে গেলি। এখন কেন মাথা গরম করছিস বল? অথচ একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় কিছু আর কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটাই ফাতিমা। ভেবেচিন্তে সিদ্ধান্ত নে, ইস্তেখারা কর, এখনই আন্টিকে কিছু বলিস না। ফাতিমা আর কিছু না বলে চোখ মুছে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ফারহি বোঝে ও এখন কাঁদবে একাকী, তবুও আটকায় না। কাঁদুক কিছুক্ষণ, এতে মন হালকা হবে। এদিকে আনাসের ক্ষত একটু সেরে উঠতেই আবার ওকে সেলে ডেকে পাঠানো হয়েছে। যাওয়ার আগে আলী ওকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। ইচ্ছে করে আনাসের যন্ত্রণাগুলো ভাগ করে নিতে, কিন্তু তা তো সম্ভব নয়। হরিদাস হকি স্টিকের মতো একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। আনাসকে সেলে ঢোকাতেই হরিদাস কর্মচারী কায়দায় লম্বা একটা স্যালুট ঠুকে হো হো করে হাসল। আনাস বুঝে ওকে অপমান করে মজা লুটছে হরিদাস। ও কোনো অভিব্যক্তি প্রকাশ না করে স্বাভাবিক ভঙ্গিতে দেখিয়ে দেওয়া চেয়ারে বসে। হরিদাস পুরনো গল্প আওড়ে, বলে দে কে কে আছে তোর সাথে, নয়তো এমন অবস্থা করব মরণ পাবি না তুই, কিন্তু প্রতি মুহূর্তে মরণের যন্ত্রণা ভোগ করবি। বল কে কে আছে? কই তোদের আস্তানা? আমি কিছুই বলবো না, আগেও বলেছি এখনো বলছি, আমি যা করেছি এককেন্দ্রিক আমার ইচ্ছাতেই করেছি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে শুধু মিছিলেই বেরিয়েছিলাম আমরা। কেন নিরপরাধ মানুষের গায়ে হাত তোলা হলো তার কোনো প্রশ্ন নেই, কিন্তু যখন আমি সেই মারকে প্রতিহত করতে গেলাম আমাকে আনা হলো সেলে। বাহ, আইনের প্রতি আসলেও আমি খুব শ্রদ্ধা জ্ঞাপন করছি, একটানে বলে মুচকি হাসে আনাস। হরিদাসের অপমানের জবাব খুবই ঠান্ডা মাথায় দিয়েছে সে। জানে এরপর অত্যাচারের স্টিম রোলার নেমে আসবে ওর উপর, কিন্তু তা না বললেও আসবে, বললেও আসবে, তাই আর কোনো পরোয়া করে না। পেছন থেকে আনাসের বাবরি চুলগুলো মুঠি ধরে টেনে মাথা উল্টিয়ে আনে হরিদাস। আনাসের মনে হয় এই এক্ষুনি বুঝে ঘাটটা মটকে যাবে, ভবলীলা সাঙ্গ হবে। তার আগে মাথাটা ছেড়ে দেয় ঠিকই, কিন্তু এক গোছা চুল উপড়ে ফেলে মুখে অনর্গল গালি দিতে শুরু করেছে আগেই। হাতের স্টিক দিয়ে শরীরে জোরে পেটাতে শুরু করলো প্রতিটি অঙ্গের জোড়ায়। পরপর কয়েকটি বাড়ি পেটের পোড়া ক্ষতেও লাগলো। যন্ত্রণায় ছটফট করা আনাস শুধু আউড়ে যায় আল্লাহ, দাঁতে দাঁত চেপে সহ্য করে যায় প্রতিটি আঘাত। কল্পনা করে রবের জন্য শুয়ে নেওয়া প্রতিটি আঘাতে হয়তো ওর গুনাহ মাফ হচ্ছে, রবের আরও নিকটবর্তী হচ্ছে। এসব ভেবেই মনের জগতে অসীম শান্তি পায়। ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। হরিদাস নিজেও মনে মনে চমকে যায়, এসব যুবকের এত ধৈর্যের শক্তি কোথায়? এদিকে লাবিব আর জিনান আদালতে দৌড়ে বেড়াচ্ছে। ওরা চাচ্ছে যেভাবে হোক আনাসকে আদালত আটক বন্দী হিসেবে দেখাক, এতে অনেক ফায়দা অর্জন করতে পারবে ওরা, নয়তো যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সেভাবে কাজ হচ্ছে না। অভ্যন্তরীণ সংবাদে ওরা জেনেছে কারাগারে সেরে রাখা হয়েছে আনাসকে, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে ওকে বন্দী হিসেবে দেখানো হচ্ছে না। এই পথে ব্যর্থ হয়ে দ্বিতীয় ছক কষা শুরু করে ওরা। এবার একটা কিছু হবেই। নাসিমা সাজিদের ছোট ফ্ল্যাটটা আজ খুশির জোয়ারে ভাসছে। সারা ঘরময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আনন্দধ্বনি তুলছে। আজ তার ভাই আসবে,
তার আরশাদ ভাই। এখন স্পষ্ট করে আরশাদ নামটা বলতে পারে সারা। নানু মামি আর মায়ের কাছে ঘুরে ঘুরে প্রশ্ন করছে আর কত দেরি ভাই আসতে। সে লাল টুকটুকে ঝুলুমুলু জামা পরে সাথে চুড়ি আর ব্যান্ড পরে সাজুগুজু করে প্রস্তুত। ভাইয়ের জন্য নিজের খেলনাগুলো ধুয়ে মুছে সাজিয়ে রেখেছে। পছন্দের ক্যাডবেরি চকলেটটাও রেখে দিয়েছে ভাইয়ের সাথে ভাগ করে খাবে বলে। মুসাফা সারার এমন কর্মকাণ্ড দেখে প্রশান্তের হাসি হাসে। খুব মিলেমিশে থাকবে ওরা ভাই বোন দুজন। কলিজার টুকরোগুলোকে অবশেষে একসাথে বুকের মাঝে আগলে রেখে পালতে পারবে মুসাফা। এই দিনগুলোর জন্য কত কত অপেক্ষা করেছে ও। আরশাদ দুনিয়ায় আসা সংবাদ শুনে পাগল হয়ে গিয়েছিলেন সাজিদ। আনাসকে তখন মেয়ে জামাই হিসেবে মানতে নারাজ তিনি। যেভাবে হোক আইন আদালত করে হলেও ছাড়াবেন। এমন এক সন্ত্রাসী তার মেয়ে জামাই হলে এই জীবনে আর মান সম্মান কিছুই টিকে থাকবে না, এই ছিল তার দাবি। মুসাফার গর্ভের বাচ্চাটাকে তখনই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে বদ্ধপরিকর সাজিদ। কিন্তু নাসিমা এর ঘোর বিরোধী। মেয়ের জীবনের এমন সর্বনাশ তিনি কিছুতেই করতে দেবেন না। ওদিকে ছোট্ট মুসাফা জীবনের এই শুভ লগ্নে এমন কঠিন পরিস্থিতির মোকাবেলায় একদম ভেঙে পড়ে। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার পাশাপাশি মানসিকভাবে যেন জীবিত লাশ হয়ে ওঠে। এই বাসায় তখন আনাসের আসা একদম নিষেধ। খুব লুকিয়ে মায়ের মোবাইল দিয়ে মাঝে মধ্যে কথা বলে মুসাফা। এভাবে জানিয়েছে বাবা হবার সুসংবাদ। নিজের ভেতরে তুমুল অস্থিরতা আর অস্বস্তিকর কথা। এখন যে প্রিয়কে কাছে পাবার খুব দরকার ছিল ওর, কিন্তু বাবার জেদের জন্যই জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে ওর। নাসিমা সামলাতে পারেন না মেয়েকে। দিনকে দিন ভাঙতে থাকে ওর শরীর। ওদিকে স্বামীর সাথে তুমুল যুদ্ধ। সাজিদ নাসিমাকে চাপ দিচ্ছিলেন হাসপাতালে নিয়ে এই ঝামেলা তুলে ফেলার জন্য। এমন পরিস্থিতিতে দুঃসাহসিক কাজটাই করেন নাসিমা। দীর্ঘদিন ধরে বহু কষ্টে নিজের জমানো কিছু টাকা মুসাফার হাতে ধরিয়ে দিয়ে ঘর থেকে বের করে আনাসের কাছে পাঠিয়ে দেন। ততদিনে আনাসও মুসাফাকে নিয়ে থাকার মতো একটা বন্দোবস্ত করে ফেলেছে। যশোরের উপশহরে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে ওরা। পাশে থাকতো আনাসের দুই বন্ধু। মুসাফার যে কোনো সুবিধা অসুবিধায় তারাই হয়ে উঠেছিল একান্ত আপনজন। সেখানে মুসাফা আরশাদকে প্রসব করে। সেই ছোট্ট কুটিরে ওদের হাজারো ভালোবাসার স্মৃতি জমেছিল। অবশ্য সাজিদ থামেনি। কয়েকবারই হুমকি ধামকি দিয়েছে, মাস্তান ভাড়া করে আনাসকে মেরেছেও, তবুও দমেনি ওরা। হয়তো আজীবন এভাবেই ওরা সুখের সংসার রচনা করতে পারত, কিন্তু তকদিরে তা ছিল না। সাজিদের ঘৃণ্য পরিকল্পনায় সম্ভব হয়নি। আরশাদের জন্মের কয়েকদিন আগে যখন আনাসের নামে পরোয়ানা জারি হলো, তখনই তিনি সংবাদ পাঠান মুসাফাকে এবার আনাসকে ধরিয়ে দেবেন। দেখবেন মুসাফা এবার কিভাবে কি করে। তখন মুসাফা ভালোই বুঝেছিল যে একবার জেলে গেলে আর ফিরবে না ও। এসব যুবকদেরকে আগামীর সাহসী কর্মকাণ্ডের জন্য বাঁচিয়ে রাখা হয় না। বাবার কাছে করজোড়ে ক্ষমা চায় এই কাজ না করার জন্য। সাজিদও দাবি মানেন যে ঠিক আছে, আনাসকে ধরিয়ে দেবেন না, তবে মুসাফাকে তার কাছে চলে আসতে হবে। আনাসের সাথে বিচ্ছেদ টানতে হবে। আনাস দুনিয়ায় থাকবে না। এর চেয়ে সহজ হচ্ছে ওর হয়ে না থাকুক, তবে দুনিয়ায় থাকুক, দিনের খেদমত করুক। মুসাফার অপরিপক্ক ছোট্ট মন তখন এটাই বুঝেছিল। বাবার কাছে সময় চেয়েছিল কিছুদিন, তারপর আরশাদের জন্ম। ওর 2 মাস বয়স হতেই আবার সাজিদ মুসাফাকে থ্রেট দেন। মুসাফা এখনই চলে না এলে আনাসকে ধরিয়ে দেবেন এবং অতি অবশ্যই আরশাদকে ছেড়ে আসতে হবে। ছোট্ট অবুঝ শিশু তখন আরশাদ। ওকে কার কাছে কিভাবে ফেলে যাবে তা জানে না মুসাফা। আনাসও মুসাফার এই সিদ্ধান্ত মানতে নারাজ, কিন্তু মুসাফাই বুঝিয়ে যায় যে মুসাফা এখন সাজিদের কাছে চলে গেলে ও বেঁচে যাবে। আরশাদকে বন্ধু পত্নী সাইমার কাছে রেখে যাবে। তার কোলেও দুধের শিশু আছে। সে আরশাদকে কয়েকটা দিন দেখে রাখবে। আনাস ততদিনে পালিয়ে ভারতে চলে যাবে। আনাসের অনুপস্থিতিতে মুসাফা আরশাদকে নিজের কাছে নিয়ে যাবে। তারপর আনাস একটা ব্যবস্থা করে আরশাদ আর মুসাফাকে নিয়ে একসাথে থাকবে। ঘোরতর বিপদে এই অপরিপক্ক বুদ্ধিকে ওদের কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে। মুসাফা নিজের পিতার এমন নির্বুদ্ধিতায় আনাসকে আর কষ্ট দিতে চাইছিল না। সে রাতেই কলিজার টুকরা আরশাদকে সাইমার করে দিয়ে সাজিদের সাথে ঢাকার পথ ধরে। চোখে তখনও স্বপ্ন, হয়তো কাল বা পরশুই আবার বুকের মানিককে বুকে ফিরিয়ে নিতে পারবে মুসাফা। কিন্তু সে স্বপ্ন কেবলই স্বপ্নই হয়ে থাকে। মুসাফা চলে যাওয়ার পর এশার পরে যখন আহত মনে মসজিদে সিজদায় পড়েছিল আনাস, তখনই বেশ কিছু বখাটে গুন্ডা টাইপের ছেলে ওকে ঘিরে ধরে। একজনের কোলে ছোট্ট আরশাদ, মরণাস্ত্র ঠেকিয়ে রেখেছে ওর কপালে। আরেকজন ডিভোর্স পেপার বাড়িয়ে ধরে ওর দিকে। আনাস চারদিকে তাকিয়ে দেখে কেউই নেই। বহু বাকবিতণ্ডায় লিপ্ত হয়, মারামারি হাতাহাতি হয়, কিন্তু কথা একটাই হয়, সাইন দাও ডিভোর্স পেপারে, নয়তো তোমার সন্তান শেষ।
আনাসকে কাবু করতে না পেরে ওরা যখন আরশাদের দিকে ট্রিগার তাক করে, আনাস তখন কেবল যন্ত্রচালিতের মতো সাইনটা করে দেয়। ওর আর মুসাফার প্রেমের গল্প, সংসার জীবন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সব এখানেই শেষ হয়ে যায়। কেমন অনুভূতি শূন্য ছিল আনাস তখন। ওরা পেপারটা নিয়ে আরশাদকে ফেলে চলে যায়। আনাস ছেলেকে বুকে জড়িয়ে ঘরে এসে শোনে সায়রার ক্রমশ বিলাপধ্বনি। কিভাবে ওরা ওর বুক থেকে ছিনিয়ে নিয়েছিল আরশাদকে। আনাসের কানে কিছুই ঢোকে না, কেবল পাথরের মতো সারাক্ষণ আরশাদকে আঁকড়ে পড়ে থাকত। সাইমা ফিডারে দুধ পাঠিয়ে দিত। ছোট্ট আরশাদও যেন এই লড়াই বুঝেছিল। ও তখনই মাকে ছাড়াই থাকতে শিখে গিয়েছিল। এতটুকু সুখের দিনও আনাসের জীবনে স্থায়ী হয়নি। সাজিদও কথা রাখেনি। আনাসের এই ঠিকানা প্রকাশ করে দিয়েছিল সে। ফলে 4 মাসের আরশাদকে নিয়ে আবার ফেরারি হয় ও, দেশ ছাড়াই কোলের ছোট্ট শিশুকে নিয়ে। এসব সব সংবাদই মুসাফা পেয়েছিল সাইমার মাধ্যমে। সাজিদ মুসাফাকেও অমানবিক কষ্ট দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়েছিল। সেই যে 2 মাসের আরশাদকে রেখে কালো পুরুষটাকে রেখে এসেছিল মুসাফা, আর আজও তাকে পেল না। সাজিদকে তখন প্রচণ্ড ঘৃণা করত। মানসিক রোগীতে পরিণত হয়েছিল মুসাফা, প্রায়ই পাগলামি করত। সাজিদ আবারও ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এসব গল্প শুনে কেউ রাজি হতো না। হাসান ছিল সাজিদের প্রবাসের সঙ্গী। যুবক বয়সে প্রবাসে গিয়ে আবার অল্প দিনে ফিরে এসেছিল। দেশে এসে ব্যবসা শুরু করে। তাকে ধরেই রাজি করিয়ে মুসাফাকে বিয়ে দেয় সাজিদ। মুসাফা তখন এই নিমিত্তেই মেনে নিয়েছিল এমন বাবার ঘর থেকে অন্তত সে মুক্তি পাবে, বেরিয়ে আসতে পারবে। হাসানের সাথে বিয়ে হবার পর মুসাফা আর সত্যি আসত না বাবার বাড়িতে। আস্তে আস্তে অনেক কিছু করে মুসাফার মানসিক অবস্থা সুস্থ হয়ে উঠলেও পরিস্থিতি হালকা হলেও ঘৃণা আর মন থেকে যায়নি। সেদিন কালো বর্ণের মানুষটাকে মালেকা চাচির ঘরে দেখার পর যখন ফাতিমা ওর সাথে যোগাযোগ করেছিল, তখন ফাতিমা জানিয়েছিল আনাস ভাইয়া আবার দেশে ফিরেছেন, শুধুমাত্র আরশাদকে মা চেনানোর জন্যই। যেই গোপন সত্য এত লুকিয়েছিল, সেই সত্য আস্তে আস্তে অনেকের কাছে প্রকাশিত হয়। এরপর ওদের ভারত ভ্রমণে যাওয়া ও আরশাদের সাথে দেখা হওয়ার গল্প ছিল পরিকল্পিত। ভারত থেকে এসে এই কঠিন লুকানো সত্যটা মুসাফা হাসানকে জানিয়েছিল। এক জীবনে হাসানের কাছে শুধু এটাই আবদার করেছিল যে ছেলেকে ও নিজের কাছে রাখতে চায় যদি হাসান অনুমতি দেয়। আরশাদের সব খরচ ওর বাবাই বহন করবে, শুধু মায়ের আদর স্নেহ দিয়ে কাছে রেখে বড় করতে চায় মুসাফা। হাসান কঠিন আঘাত পেলেও মেনে নিয়েছিল, যার ফলস্বরূপ আজ আরশাদের দেশে আসা। কলিং বেলের শব্দ শুনে বাস্তবে ফিরে আসে মুসাফা। উঠে এসে ড্রয়িং রুমের পর্দার আড়ালে দাঁড়ায়। সারা লাফিয়ে দরজায় হাজির হয়ে গেছে। ভাইয়া এসেছে রব তুলে। সাজিদ দরজা খুলেই জিনান আর আরশাদকে উষ্ণ অভ্যর্থনা জানান। মুসাফা মনে মনে মুচকি হাসে। একদিন যে ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল সাজিদ, আজ তার জন্যই ঘরে তুমুল আয়োজন করছে সে। এগুলো যে মুসাফাকে খুশি করতে করেছে তাও বোঝেও। হাসান মাহাদের সাথে কুশল বিনিময় সেরেই বিদায়ের অনুমতি চায় জিনান। মাহাদ প্রবল বেগে নিষেধ করে। সে কি জিনান ভাই, এখন এলেন, নাস্তা খানাপিনা সব সেরে তারপর না হয়ে যাবেন? না ভাই, আজ আমাদের বাইরে থাকার অনেক জরুরত। জানেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে আজ সবাই রাজপথে নেমেছে। আমাদেরকেও যেতে হবে। আজ নয়, অন্য আরেকদিন দাওয়াত নেব ইনশাআল্লাহ। জিনান চলে যায়। মুসাফা দৌড়ে এসে ঝাঁপিয়ে কোলে তুলে আরশাদকে। তার তপ্ত বুকটা আজ শান্ত করতেই হবে। এদিকে বিকেলের রক্তিম রোদ এসে পড়েছে ফাতিমার স্ফীত উদরের উপর। সেদিকে চেয়ে আরেকবার মাহাদ চুমু আঁকে। কত ঝড়ঝাপটার পর আজ তার হয়েছে ফাতিমা। কদিন বাদেই ওদের ঘরে নতুন অতিথি আসবে। উষ্ণ ভালোবাসায় ভরে যাবে ওদের সংসার। ফাতিমাকে আদর করে বিদায় নেয় মাহাদ। ওরা যাচ্ছে মিছিলে সামিল হতে। হাসানও যাবে। পুরুষটা বেরিয়ে যাবার পর আলমারি খুলে একটা খাম আর আনাসের ব্যবহার করা একটা পাঞ্জাবি নিয়ে খাটে বসে ফাতিমা। আজ মনটা তার খুব খারাপ লাগছে ভাইয়ের জন্য। এতগুলো মাস পেরিয়েও ভাইয়ের কোনো গতি হলো না। জিনানদের সাথে মাহাদও সমানভাবে চেষ্টা করে যাচ্ছে আনাসের মুক্তির জন্য, কিন্তু কোনো ফলই মিলছে না। উপরন্তু তার কদিন যাবৎ আনাসের কোনো খোঁজই পাচ্ছে না ওরা। পাঞ্জাবিটা হাতে নিয়ে ভাইয়ের শরীরের ঘ্রাণ শোকার চেষ্টা করেও এই স্মৃতিটাই আগলে রেখেছে ফাতিমা। ওদের বাসাটা ছেড়ে দেওয়া হয়েছে। ফিজা বেগম এবং তার মায়ের সাথে গ্রামেই থাকেন। ফারহি ওর বাবার বাসায় চলে গেছে। ফ্ল্যাটটা ভাড়া দিয়ে মাসান্তে কিছু খরচ ফিজা বেগমকে পাঠায় ফাতিমা, আর কিছুটা আনাসের জন্য খরচ করে। আজ মনে পড়ল আনাস যাওয়ার আগে এই খাম দিয়ে গিয়েছিল, বলেছিল মুসাফার হাতে পৌঁছাতে। এটাই হয়তো তার উপযুক্ত সময়। ভারী শরীর সামলে উঠে মুসাফার রুমের দিকে যায় ও। দুপাশে আরশাদ ও সারাকে ঘুম পাড়িয়ে মাঝে শুয়েছিল মুসাফা। ফাতিমাকে আসতে দেখে দ্রুত বসে যায়। ফাতিমা, কি হয়েছে? কষ্ট করে তুমি এলে কেন? আমাকে ডাকতে?
মুসাফা স্নেহের সুরে প্রশ্ন শুধায়। ফাতিমা হাসে। মুসাফা ওকে নিজের বোনের চাইতেও বেশি স্নেহ করেন, আর নাসিমা বেগম তো যেন ওর গর্ভধারিণী মাই। যে ফাতিমা মায়ের ভালোবাসা কি তাই জানত না, আজ শাশুড়িকে পেয়ে সেই কষ্টই ভুলে গেছে। তবে সাজিদ ফাতিমাকে দেখতে পারেন না, ওসব ও গায়ে মাখে না। সবাই তো ভালোবাসে, একজন একটু ভালো না বাসলেও ফাতিমার খুব কষ্ট হবে না। আপু, ভাইয়া আমাকে এই খামটা দিয়ে গিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। আমার মনে হলো এটাই উপযুক্ত সময়। ফাতিমার কণ্ঠে স্পষ্ট আর্দ্রতা টের পায়ও। ওকে সামনে বসিয়ে রেখে খামটা খুলে প্রথমে একটা ছোট্ট চিঠি বেরিয়ে আসে। মুসাফা, আগে পরে কোনো বিশেষণ যোগ করার অধিকার নেই এখন, তবে আপনি আমার সন্তানের মা। এই অধিকারেই চিঠি লেখার সাহস করছি। অতীত কষ্টের স্মৃতি রোমন্থন করতে চাই না। শুধু জানি আমি আল্লাহর পথে চলছি, তার জন্যই সব কষ্ট মেনে নিয়েছি। তার কাছে সব প্রতিদান চাই। আশা করি আপনিও সেই বুঝ মেনে নেবেন। পর সমাচার, আমার ও আপনার মহব্বতের কেন্দ্রবিন্দু আরশাদের দায়িত্ব আপনার হাতে পৌঁছে দিচ্ছি। এই চিঠি যখন আপনার হাতে পৌঁছেছে তখন হয়তো আমি আর ওর দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। আমি দুনিয়ায় গরিবী হালত যাপন করেছি, তবে যশোরে আবার ছোট্ট একটা বাড়ি আছে। জিনান ও হারিস সেটার দেখভাল করে ও ভাড়া ওঠায়। যেদিন থেকে আরশাদ দেশে এসে আপনার কাছে বসবাস করবে সেদিন থেকে সেটার মালিক আরশাদ। আমার কিছু না হলে ও আপনার কাছে পৌঁছাবে না। সেটা নিয়েই আরশাদের খরচ চলে যাবে ইনশাল্লাহ। বাকি বাবা ও মায়ের স্নেহ শাসন আপনি পুষিয়ে দেবেন। সারা জীবন একসাথে থাকবার প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারিনি, ক্ষমা করবেন। শেষ অনুরোধটুকু রাখবেন, আরশাদকে ওর পিতার গল্প ও স্মৃতি থেকে বঞ্চিত করবেন না। রাখি তবে, সেই কালো বর্ণের পুরুষটি। খামেই বাড়িটির দলিল ও নমিনি পাওয়া গেল। ওদের অশ্রুসিক্ত চোখ আর ভারাক্রান্ত হৃদয়ে অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলল। এদিকে কারাগারের ভেতরে হুশহাস ফিসফিস দেখে অনেক কিছুই বোঝে আনাস। অনেকদিন যাবৎ টর্চার সেলে ডাক পড়েনি ওর সিদ্ধান্ত বুঝে গেছে ওরা। এখন হয়তো কুরবানির পশুর মতো আগে একটু সাজিয়ে নিচ্ছে ওকে। আলী ওকে শোনায় বাইরে খুব গরম অবস্থা চলছে, নাস্তিকরা খুব বেড়েছে, এসবের প্রতিবাদে জনতারা রাজপথে নেমেছে। শুনে আনাসের চোখে স্বপ্ন নামে। ইস, ওরাও যদি আজ বাইরে থাকতো, বুকের রক্ত ঠেলে নবীর সম্মান রক্ষা করত, শাতেমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিত। অনেকদিন পর আজই ছেলে ডাক পড়ল ওর। আনাস আজ ভালো জুব্বাটা পরেছে, চোখে একটু সুরমাও মেখেছে আলীর কাছ থেকে নিয়ে। যাবার আগে আলীকে বুকে জড়িয়ে বিদায় নেয় ও। মনটা হঠাৎ কুঁ ডাকছে ওর। রাতের আধার তখনই বেড়ে চলেছে। হাসান আর মাহাত ফিরে এসেছে। আরশাদ মায়ের কোলে বসে তার কালো বর্ণের বাবার গল্প শুনছে। ওদিকে গোপীচন্দ্র পিস্তলের ট্রিগার পরপর কয়েকবার চাপ দিয়ে বিকৃত হাসিতে মেতে ওঠে। মায়ের কোলে বসে বাবার গল্প শোনা অবুঝ শিশুটি তখনও জানেনি কালো বর্ণের পুরুষের বর্তমান হালত। 6ই মে, ভোরের আলো পড়েছে একটি জীবন্ত গণকবরের ওপর, যার একটি নাম শাপলা। সেখানে বাবরিওয়ালা কালো বর্ণের পুরুষটার সমাধিও রচিত হয়।